একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। অফিসে যাব তাই। অফিসে যাব কিন্তু রিক্সা আসার কোনো নামগন্ধই নেই। এই যা, ভিজিয়ে দিল। রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা কালো দামি গাড়ি এসে রাস্তায় জমে থাকা বৃষ্টির জলগুলো উড়িয়ে দিল। নিমেষে পুরো ভিজে একাকার হয়ে গেলাম। শালার খচ্চর, টিয়া, কুকুর, বিড়াল, শালিক, হাঁস, মুরগি, কবুতর, ভাতা, শালিগণ। দেখলাম গাড়ির স্পিড ব্রেকারের জন্য একটু সামনে স্লো করলো। পেয়েছি সুযোগ। আমার গায়ে বৃষ্টির পানি উড়িয়ে দেওয়া। দাঁড়া, এই বলে পায়ের কাছে থাকা একটি ইট হাতে নিলাম, আর সেটা গাড়ি বরাবর ছুঁড়ে মারতেই পিছন থেকে জানালা ভেঙে চুরমার হয়ে গেল। হিয়া, আমার সাথে পাঙ্গা নেওয়া। আমার কত কষ্টে জেল দিয়ে সেট করা চুলগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে। এবার লও ঠেলা। নেচে উঠলাম, যে না পিছন ফিরে চলে যাব, অমনি নজর পড়লো গাড়ির দিকে। গাড়িটা ব্রেক করেছে, আর গাড়ি থেকে যাকে নামতে দেখলাম তাকে দেখে তো আমার দাঁত কপাটি যেন অবশ্যই হা হয়ে গেল। চেষ্টা করেও হা বন্ধ করতে পারছি না। গালে হাত দিয়ে মেয়েটার সামনে আবলের মতো দাঁড়িয়ে আছি। আমি এখন আবার পরীটাকে দেখতে বেজি। ছেলেটাকে চড় মারলাম, তাও ছেলেটা এমন বোকার মতো আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছে। আহা, ও মা গো। বসিয়ে দিলাম ছেলেটার পেট বরাবর 2টা ঘুষি। ঘুষিটা খাওয়া মাত্র আমার হুঁশ ফিরল। 2 হাত পিছনে চলে গেলাম। এই হারামির বাচ্চা, তুই কোন সাহসে আমার গাড়ির উপরে ইট মেরে আমার গাড়ির পেছনের কাঁচ ভেঙে দিলি? আপনি আমার গায়ে ময়লা পানি উড়ালেন কেন? তাই ভেঙে দিয়েছি। তোর কত বড় সাহস, আমার সাথে তুই মুখে মুখে তর্ক করছিস? আশ্চর্য, আপনি তুই তো গাড়ি কেন করছেন? জানেন আপনার জন্য এখন আমার অফিসে যেতে লেট হবে। ভেবেছিলাম আজকে সময় মতো অফিসে যাব, আপনি আমার পুরো ড্রেসটা খারাপ করে দিলেন। দূর। তুই জানিস আমি কে? 2 টাকার চাকর, আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করছিস? এরকম ঝগড়াটে ছেলে আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, আমি ঝগড়াটে? শুরু করেছেন আপনি। তারপর মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে মেয়েটার ডান হাতের দিকে গুজে দিলাম। এগুলো কিসের টাকা? আপনার গাড়িতে যে গ্লাস ভাঙলাম সেটার ক্ষতিপূরণ। আশা করি তো হয়ে যাবে। আমার মনটা আবার অনেক বড়। কি? তোর কি আমাকে ফকিন্নি মনে হয়? এই দিবা আহমেদকে তোর কাছ থেকে টাকা নিয়ে গাড়ির গ্লাস ঠিক করতে হবে। তোকে তো আজ আমি যেই না ছেলেটাকে চট দিব, অমনি একটা কিউট বাচ্চা মেয়ে সে ছেলেটার শার্টটা টেনে দিতে দিতে বলতে লাগলো, আঙ্কেল আঙ্কেল অফিসে যাবে না? ও মাই গড, আমি তো অনেক লেট হয়ে গেছি। ধন্যবাদ আম্মু। আর শোনেন মিস, আজ লেট হয়ে গেছে বলে চলে যাচ্ছি, না হলে এই চড়ার ঘুষির ঋণটা শোধ করে দিয়ে যেতাম। বলে একটা বেঞ্চকে কেটে হাঁটা ধরলাম। এই ছেলে শুনে যা, এই তোর টাকাটা তো নিয়ে যা। দূরও চলেই গেল। এইরকম ছেলে মনে হয় দুনিয়ায় আর একটাও নেই। অনেক ডাকার পরেও ছেলেটা চলে গেল। এদিকে আমি ভিজা শরীর নিয়ে বাসায় চলে আসলাম। দেখলাম মা রান্না করে, আর মা তখনই বলতে লাগলো, কি রে বাবা, অফিসে না গিয়ে চলে আসলি যে? আর এই অবস্থা কিভাবে হলো? আরে মার বলো না, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বজ্জাত হারামি টাইপের মেয়ে তার গাড়ি দিয়ে আমার গায়ে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ছিঁড়ে দিয়েছে। আর মা, তুমি রান্না করে কি করছো? এমনিতেই তোমার শরীরটা ভালো নেই, তার উপরে রান্না করে। যাও গিয়ে রেস্ট নাও। বাবা, আর কতদিনই বা বাঁচবো? কতই ডাক্তার দেখালি, ভালো হওয়ার তো নামগন্ধই নেই। উল্টে দিনে দিনে অবনতির দিকে যাচ্ছি। আমার সময় ঘনিয়ে এসেছে বাবা, এখন একটু কাজ করলে কিছু হবে না। মা, আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবে না। একবার বাবাকে হারিয়েছি, এখন তোমাকে হারালে আমি কাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো? তুই আর কতদিন আমাকে টানবি বাবা? তোর বাবার মৃত্যুর পরে তুই তো সংসারটাকে টেনে টুনে কোনো মতে চালাচ্ছিস, তার উপরে আমার এই আবার মরণ ব্যাধি। এখন যদি তোকে বিয়ে দিয়ে একজনের হাতে তোকে বুঝিয়ে দিতে পারতাম, তাহলে তো শান্তিতে মরতে পারতাম, আর কোনো পিছুটান থাকতো না। একদম চুপ, আজেবাজে চিন্তা বাদ দাও। এখন তোমাকে ভালো ডক্টর দেখে একদম সুস্থ করে তুলবো। এখন গিয়ে রেস্ট নাও। খাবার রান্না করাই আছে, খেয়ে নিও। আবার সময় মতো ওষুধ নিয়ে খাবে কিন্তু। তারপর গোসল করে রেডি হয়ে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। ও চলুন, পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি হলাম আহাদ আফ্রিদি, আর এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হলেন আমার মা আসিয়া বেগম। মা আর আমাকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। অবশ্যই একটা ছোট বোন আর বাবাও ছিলেন। একদিন ছোট বোনকে বাবা স্কুল থেকে নিয়ে আসার সময় রোড অ্যাক্সিডেন্টেই দুইজনই আমাদের মা ছেলেকে একা করে রেখে পরপারে পাড়ি জমায়। তখন মায়ের সাপোর্টে কোনো রকম মাস্টার্সের ফাইনাল এক্সামটা দিয়েছিলাম। আর তখন পার্ট টাইম জব করে সংসারে খরচ চালাতাম। এখন একটা জব করি, আর মা এখন প্রায় অসুস্থই থাকেন। টাকার অভাবে মাকে ভালো মতো ডক্টর দেখাতে পারি না। থাক, এখন এসব কথা আমি বাদই দিলাম। চোখ দিয়ে যে কখন জল চলে এসেছে খেয়ালই করিনি। অবশ্য মনটা বুঝতে চায় না যে ছেলেদের কাঁদতে নেই। অনেকটাই রাগ লাগছে আমার সাথে। কিভাবে ছেলেটা এমন বিহেভস করার সাহস পেল? ওই সাদা বান্দর, কালো ইঁদুর, কুমির, শয়তান, ডেভিলটা। আজ আর অফিসে গেলাম না, সোজা বাসায় চলে আসলাম আর ড্রাইভারকে দিয়ে গাড়িটাকে ঠিক করতে পাঠিয়ে দিলাম। আর ধ্যাত, আপনাদের তো পরিচয়টা দিতেই ভুলে গেছি।
আমি দিবা আহমেদ, বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি জন্মের কিছু বছর পরেই মা মারা যায়। এখন পরিবার বলতে শুধু বাবা আর আমি। আমার বাবা জুয়েল আহমেদ, টপ বিজনেসম্যানদের মাঝে একজন। বাবা আমার দেখাশোনার অবনতি হবে ভেবে আর বিয়ে করেননি। ছোটবেলা থেকেই বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। অফিসে চলে আসলাম। এসে মোবাইলটা বের করে দেখলাম অফিসে আসতে প্রায় 1 ঘন্টা 57 মিনিট লেট। আজ মনে হয় বস খবর করে দেবে। এক দৌড়ে গিয়ে নিজের ডেস্কে বসে কাজ করতে যাব। এমন সময় পিয়ন এসে বলে গেল যে বস ডাকছে। 1 কেজি বরাবর ভয় নিয়ে বসের কেবিনের সামনে এসে চুলটাকে হালকা এলোমেলো করলাম। মুখ থেকে একটু থুথু নিয়ে চোখে লাগিয়ে অনেক কষ্টে কাঁদো কাঁদো একটা ভাব নিয়ে বসের কেবিনের ভেতর প্রবেশ করলাম। বস আমায় ডেকেছেন? আরে আসুন আসুন আহাদ সাহেব। আমি মনে মনে চিন্তা করছি, মোটু টাকলুর মুখ দিয়ে আজ মধু কেন জড়ছে? আমি ডাকার কি? অফিসের বস তো আপনি। যখন মনে চায় আসবেন, যখন মনে চায় চলে যাবেন। দুপুরে কাজের সময় ডেস্কে ঘুমাবেন। অফিসে আপনি 15 দিন হলেও জয়েন করেছেন। আমাকে একবার ঠিক বলবেন এমন কোন মহান দিন এসেছে যেদিন আপনি টাইমে অফিসে এসেছেন? আসলে হয়েছে কি স্যার, কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। গেট আউট। আমার কথাটা তো শুনবেন স্যার। কোনো কথা শুনতে চাই না আমি। গেট আউট। না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যত সব রাস্কেল কোথাকার। ধ্যাত, করবো না আপনার চাকরি। মোটু টাকলু কোথাকার, যখন তখন রাগ দেখায়। বাই। আর আমার এতদিনের কাজের টাকা আপনাকে দিয়ে গেলাম ভিক্ষা হিসেবে। এ কথা বলেই সোজা বসের কেবিন থেকে বের হয়ে অফিসের বাইরে চলে আসলাম। শালার খাটাস বস। উফ আল্লাহ, এই নিয়ে 12 নং চাকরি গেল। এখন আরেকটা চাকরি না পেলে মাকে নিয়ে যে পথে বসতে হবে। 2 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। ধ্যাত, আর নিতে পারছি না। বাসায় চলে আসলাম। মাকে সব বুঝিয়ে বলে দুপুরের খাবার গরম করে মাকে খেয়ে নিজেও খেয়ে নিলাম। বন্ধু তেমন একটা নেই। বাবা থাকতে অনেক ছিল, এখন তো আমরা গরিব, তাই এখন মাই আমার সব। বিকেলবেলা রাস্তাতে এমনিতে হাজারো চিন্তা বুকে নিয়ে আনমনে হাঁটছি। হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যাই। ও মাগো বলে চিৎকার করলাম। এই কোন শালা রে, কি শক্ত রে! ও মাগো! উপরে উঠে দাঁড়িয়ে যে না সামনের দিকে তাকিয়ে বকা দিব, অমনি দেখি একটা ইলেকট্রিক পুলের সাথে ধাক্কা খেয়েছি। শালের রাস্তার মাঝখানে ইলেকট্রিক পুলটা কে রেখেছে? মনে চাচ্ছে তার মাথায় পচা ডিম ভাঙি। হঠাৎই চোখ গেল খাম্বার সাথে আঠা দিয়ে লাগানো চাকরির বিজ্ঞাপনের পোস্টারের দিকে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন 30,000, আর নেক্সট ডেতে ইন্টারভিউ। বাহ, চাকরিটা আমার জন্য একদম ফিট। চাকরিটা পেলে মা ছেলের ভালোই দিন কেটে যাবে। ইলেকট্রিক পুল থেকে চাকরির বিজ্ঞাপনওয়ালা পোস্টারটা খুলে নিজের পকেটে পরে নিলাম, যেন আর কেউ পোস্টারটা দেখে চাকরি ইন্টারভিউ দিতে না যেতে পারে। পরের দিন সকালবেলা নিত্যদিনের মতো নাস্তা করে মাকে খাইয়ে তার দোয়া নিয়ে নিলাম। তারপর সোজা চলে আসলাম পোস্টারে দেওয়া ঠিকানা মতো অফিসটিতে। অফিসের ইন্টারভিউর জন্য ওয়েটিং রুমে প্রবেশ করতে আবুল হয়ে গেলাম। কম হলেও 30+ লোক আসছে ইন্টারভিউ দিতে। চুপচাপ ভালো ছেলের মতো একটা সিটে গিয়ে নখ কামড়াতে লাগলাম। সবাই সবার সাথে কথা বলতেছে, আমি শুধু বসে বসে বোকার মতো আঙ্গুল কামড়াকামড়ি করছি। কল করলাম অফিসের রিসিপশন লিস্ট এর কাছে। ইয়েস, কি সাহায্য করতে পারি? ফারিহা, আমি দিবা আহমেদ, ম্যানেজারকে বলে দিও। ওকে ম্যাম। কথা বলা শেষ হলে কলটা কেটে দিলাম। খুব ইচ্ছা ছিল নিজের বিয়েকে নিজের ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করব, কিন্তু আজকের এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমার মামুনির জন্মদিন। আজকের দিনে আমি বিভিন্ন এতিমখানায় খাবার সহ এতিম বাচ্চাদের নতুন পোশাক, কম্বল ইত্যাদি বিতরণ করি। উফ, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে যে, আবার এতিমখানায় যেতে হবে। কখন থেকে বসে বসে নখ খাচ্ছি, একজনের পর একজনের ডাক পড়ছে। আমি বসে বসে আমার ঘুম ধরে গেছে, তবুও টেনশনে ঘুমানো তো দূরের কথা, উল্টো ঘাম ঝরছে। হঠাৎ আমার সিরিয়াল নম্বরে ডাক দিল পিয়ন। বাসলাম প্রায় 2 ঘন্টা পরে। এই পানখোর পিয়নের নজর পড়েছে আমার উপরে। যাই গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি, ঘুষ টুস আবার না চাইলেই হয়। চলে গেলাম যে রুমে ইন্টারভিউ হবে সে রুমে। আর সেখানে গিয়ে তো আমি অবাক, কারণ সেখানে আমার কলেজ আর ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ফ্রেন্ড সুদীপ বসে আছে। শালে এখন আমাকে না দেখেই কামিং বলছে। আস্তে করে গিয়ে সুদীপের মাথায় দিলাম একটা কাট্টা, আর সুদীপ মাথা উঁচু করে, আউচ, হোয়াট ননসেন্স। রাগে গজগজ করতে করতে মাথা উঁচু করতেই হয়ে গেলাম, কারণ আমার সামনে আহাত দাঁড়িয়ে। ইউনিভার্সিটিতে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, মাঝখানে হঠাৎ আহাত গায়েব হয়ে যায়। রাগ তো নিমিশেই উবে গেল। ধপ করে আহাতকে জড়িয়ে ধরলাম। ভিতরে আমি, আহাদ আর পিয়ন ছাড়া কেউ উপস্থিত নেই। পিয়নকে ইশারায় চা নাস্তা আনতে বললাম। পিয়ন চলে গেলে আহাতকে সামনের চেয়ারে বসালাম। অনেক দিনের বন্ধুত্ব। পিয়নের সে নাস্তা দিয়ে বাহিরে চলে গেল। নাস্তা করতে করতে টুকটাক কথা বলে জানতে পারলাম ওর সমস্যার কথা, তাই মায়ের অসুখের কথা। প্রায় অনেকক্ষণে 2 বন্ধু জমে থাকা সকল কথাগুলো শেয়ার করলাম। শেষ আমি একটা লেটার প্রিন্ট করে হাতের হাতে দিলাম।
সুদীপের লেটারটা পড়েই আমি সুদীপের দিকে তাকিয়ে বললাম, দোস্ত এটা কি করলি? আমার তো ইন্টারভিউ নিলি না, এটা তো চিটিং। আমি জানি আহাদ তুই কত ভালো স্টুডেন্ট, তোর যোগ্যতা আছে এই কাজ সামলানো, তোর যোগ্যতার উপর ভিত্তি করে তোকে এই চাকরিটা দিয়ে দিলাম। সুদীপের কথা শুনে খপ করে জড়িয়ে ধরলাম সুদীপকে। আসলে চাকরিটা আমার খুবই দরকার ছিল। তারপর সুদীপের সাথে কোলাকুলি করে চেয়ারে বসে পড়লাম। সুদীপ, থ্যাঙ্কস দোস্ত। আরে বেটা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বন্ধুত্বের জন্য জীবনও দিতে পারে, চাকরি জোগাড় করে দিতেই পারে। দেখলাম আহাদ ছোলো ছোলো চোখে মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ সম্মতি দিল। তবে মনে রাখিস, বস কিন্তু খুবই রাগী, সময় মতো কাজে না আসলে চাকরি থেকে বের করে দিতেও পারে। সময় মতো আসবো বন্ধু। তারপর সুদীপকে বিদায় দিয়ে বাসায় চলে এসে মাকে খুশি সংবাদটা দিলাম। রাতে খাসির গোস্ত রান্না করলাম। খাওয়া শেষ করে মাকে খাইয়ে দিলাম। মা আমাকে খাইয়ে দিলেন। তারপর মাকে নিজের কোলে রেখে ঘুম পাড়িয়ে দিলাম। মা ঘুমিয়ে গেল। আস্তে করে মায়ের মাথা বালিশে রেখে চলে গেলাম নিজের রুমে ঘুমোতে। পরদিন সকালবেলা আজ মনটা ভালো আছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সময় মতো চলে আসলাম অফিসে এসে বসে কাজ শুরু করলাম। একটু পরে মনে পড়লো আমার নতুন পিএকে এখনও তো দেখলামই না। অফিসের জেনারেল ম্যানেজার মানি GM সুদীপকে কল করে কেবিনে আসতে বললাম। একটু পরে সে আমার কেবিনে প্রবেশ করলো। ম্যাম, আমায় ডেকেছেন? আমার পিএকে আমার কেবিনে পাঠিয়ে দিন। আসলে হয়েছে কি ম্যাম, সে তো এখনো আসেনি। হোয়াট? আপনি জানেন না আমি সময় নিয়ে কতটা স্ট্রেট? সরি ম্যাম। সরি মাই ফুড। সে আসলে আমার কেবিনে পাঠিয়ে দিবেন। যান, গিয়ে নিজের কাজ করুন। সরি ম্যাম। এই কথা বলে ম্যামের কেবিন থেকে বাইরে চলে আসলাম। শালা রাহাদের জন্য আজ আমায় ম্যামের কাছে বকা খেতে হলো। নিজের কেবিনে চলে আসলাম। এদিকে সুপারম্যানের স্পিডে চলে আসলাম অফিসে। আর সেই সোজা সুদীপের কেবিনে চলে গেলাম। আর গিয়ে সামনে চেয়ারে বসে পানির গ্লাস থেকে গপগপ করে এক গ্লাস পানি খেয়ে ফেললাম। তা মিস্টার লেট, তুই আর ভালো হইলি না। সবসময় সব স্থানে লেট করা তোর লাগবেই। যা, বসের কেবিন ডান দিয়ে 3টা কেবিন পরেই। খুব রেগে আছে তোর উপর, তুই গিয়ে সামলা। তোর তো আবার মেয়েদের ফ্ল্যাট করতে সময় লাগে না। আরে সেটা না, তুই তো জানিস আম্মুর আগুনের কাছে যাওয়া মানা, তাই আমাকে রান্না করে আসতে হয়। ওকে, বসের সাথে দেখা করে আসি। সুদীপের কেবিন থেকে বের হয়ে সোজা সুদীপের কথা মতো বসের কেবিনে প্রবেশ করার জন্য মাথা ঢুকেই অনুমতি নিলাম। দেখলাম বস চেয়ারের অন্য পাশে ফিরে কি যেন করতেছে। গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কামিং। চেয়ারটা ঘুরিয়ে ওপাশ ফিরতেই আমি 1000 ভোল্টেজের শক খেলাম। তুই তাও আবার আমার অফিসে? আপনি আপনি সে বেদব মেয়েটা না, যে আমার জামা ময়লা করে উল্টো আমাকে শাসিয়েছিলেন? আপনি এখানে কেন? এখানে তো আমার বসের থাকার কথা। আপনি এবার আমার বসকে কিডন্যাপ করেনি তো? পুলিশ, সিআইডি, সিবিআই, কে আছো? হেল্প! স্টপ! কিসব বাজে বাজে কথা বলছেন? আর আপনি এখানে কেন? সুদীপ, এই সুদীপ, এখানে আসুন। এই সুদীপ! ফাইল দেখিয়ে দিচ্ছিলাম একজন স্টাফকে। ম্যামের চিৎকার শুনে লাফ দিয়ে উঠলাম। হাত থেকে ফাইলটা পড়ে গেল। এক দৌড়ে চলে আসলাম ম্যামের কেবিনে। ম্যাম, কি হয়েছে? এই ছেলেটা এখানে কেন? ম্যাম, এই তো আপনার নতুন পিএ আহাদ আফ্রিদি। হোয়াট? আচ্ছা, আপনি এখন আসতে পারেন। সুদীপ মাথা নাড়িয়ে চলে গেল। চিন্তা করছি এখন এই সুযোগ ছেলেটাকে সাইজ করতে হবে। আমাকে অনেক অপমান করেছো চান্দু, এবার পালাবা কোথায়? খুব ভয় লাগছে, আল্লাহ জানে পেতনিটার মনে কি চলছে। দেখলাম রাগী ভাব নিয়ে আঙ্গুল দিয়ে আমাকে চেয়ারে বসতে বললো। আমি একটা আবল মার্কা হাসি দিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। তবে মনে মনে চিন্তা করছি, কি খচ্চর মেয়ে রে বাবা, এভাবে কেউ কাউকে বকা দেয়? মনে হচ্ছে চাকরিটাই ছেড়ে দেই। এসব চিন্তা করছি এমন সময় ম্যাম আমার শার্টের কলার ধরলেন। ওনার নাম হলো দিবা। টেবিলে থাকা নেম প্লেটে দেখেছিলাম। তুই ভাবলি কি করে তোর মতো বেয়াদব ছোট লোককে আমার অফিসে আমি জব দিব? ম্যামের মুখে ছোট লোক শব্দটা শুনে নিমিশে রাগ উঠে গেল। ম্যামের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলাম নিজেকে। করবো না আপনার চাকরি। যে অফিসের বস তার স্টাফদের সম্মান করতে জানে না, তার অফিসে করবো না আমি চাকরি। বাই। এই কথা বলে আমি উঠে দাঁড়ালাম। না না, এটাকে তো হাতছাড়া করা যাবে না এখন। মিস্টার আহাদ, আপনি জানেন না আপনার উপর সামনে কি কি ঝড় আসতে চলেছে। লাইফ হেল করে ছাড়বো। দেখলাম চেয়ার থেকে উঠে যাবে, এমন সময় হাত ধরে চেয়ারে বসিয়ে দিলাম আর ডেস্কটপ মনিটরে ওর সাইন করা এগ্রিমেন্ট পেপারটা দেখালাম। মিস্টার ফাহাদ আফ্রিদি, আপনার সাথে আমার কোম্পানির 6 মাসের চুক্তির পত্রে সাইন করেছেন আপনি। 6 মাসের মাঝে নিজ থেকে আপনি রিজাইন করতে পারবেন না। আল্লাহ, আজরাইলকে বলো আমাকে যেন পিক করে তোমার কাছে নিয়ে যায়। আর ভাল লাগে না এখন এই বদমাশ ম্যামের আন্ডারে কাজ করতে হবে। বাসটা তো দিয়ে দিলেন ম্যাম, এখন বলুন কি করতে হবে? গুড। নিজের ল্যাপটপটা অন করে আহাদের সামনে বাড়িয়ে দিলাম।
মিস্টার আহাদ, RKS কোম্পানিকে একটা মেইল করতে হবে। আমি বলছি, লেখা শুরু করুন। ওকে ম্যাম। ল্যাপটপটা নিয়ে ইমেল অন করার আগে বলা শুরু করে দিল। পটপট করে 1 মিনিটের ভিতরে পুরো ইমেলে বলা শেষ করে দিল। এদিকে আমার অবস্থা নাজেহাল। এত দ্রুত বললে কি মনে থাকে? আমার বলা শেষ। কই দেখি কতটুকু লিখেছেন। এই বলে ল্যাপটপটা নিয়ে নিলাম, আর দেখি আমার মাথা গরম হয়ে গেল। ঠাস করে দিলাম কোষা আহাদের মুখে একটা চর বসিয়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ম্যাম আমাকে একটা চর বসিয়ে দিলেন। চরটাকে ছিটকে চেয়ারে পড়ে গেলাম। গালটা জ্বলছে খুব, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে আসলো। মূর্খের বাচ্চা, জীবনে কি পড়াশোনা করিসনি? যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয় যা, রাস্কেল কোথাকার। ম্যাম, চা কফির জন্য তো পিয়ন আছে। আমার মুখে মুখে কথা ভুলে যাস না, তুই আমার পিয়ে, আমার পার্সোনাল চাকর। যা গিয়ে আমার জন্য চা নিয়ে আয়। উফ, মাথাটাই এখন ব্যথা করছে। আর কথা বাড়ালাম না, বুঝে গেছি এখন কথা না শুনলে কপালে শুনে আছে। চাকরি ছেড়ে পালানোর উপায় নেই। প্রথমত অ্যাগ্রিমেন্ট, তারপর আমার সকল সার্টিফিকেটগুলো অফিসের কাছে জমা। চলে গেলাম চা বানাতে। অবশ্য ক্যান্টিনে গিয়ে বলতে ওরাই বানিয়ে দিয়েছে। আমি শুধু চাটা নিয়ে ম্যামের কেবিনে চলে আসলাম। আর যে না চায়ের কাপটা টেবিলের উপর রাখবো, অমনি চায়ের ফোঁটা কিছু ছিটকে ম্যামের হাতে গিয়ে লাগলো। আর ম্যাম লাফিয়ে উঠলো। আউস, কি? তুই আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমার হাতে চায়ের ছ্যাঁকা দিলি তো? দাঁড়া। কিন্তু ম্যাম আমি তো শুধু। ম্যাম আমার ডান হাতের তর্জনীর আঙুলটা নিয়ে গরম চায়ের কাপের ভিতরে ডুবিয়ে দিল। আমি চিৎকার দিয়ে উঠলাম। তখন আমার মনে হচ্ছিল যেন কে আমার কলিজাটা বের করে নিচ্ছে। কিছুক্ষণ পর ম্যাম আমার হাতটা ছেড়ে দিলেন। আমি দপ করে চেয়ারে বসে পড়লাম। আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। পুরো আঙুলটা পুড়ে গেছে। হঠাৎ ম্যামের মুখের দিকে তাকাতেই দেখি তিনি একটা শয়তানি হাসি দিলেন। তারপর পিয়নকে ডেকে আঙ্গুলে ব্যান্ডেজ করালেন। আর সারাদিনটা গাধার মতো অফিসের কাজ করালেন। বিকেলে ছুটি হয়ে গেল। চলে আসলাম বাসায়। আর রাতের খাবার রান্না করলাম। মা আমার হাতের অবস্থা দেখে আমাকে খাইয়ে দিলেন। তারপর মাকে আমার কোলে রেখে ঘুম পাড়িয়ে দিলাম। আর অফিস থেকে নিয়ে আসা ফাইলগুলো খুলে কাজ শুরু করে দিলাম। কাজ করছি এমন সময় যেটা ঘটলো তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমার চোখটা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। তারপর কখন যে ঘুমিয়ে গেছি আর তেমন কিছুই মনে নেই আমার। বাবা উঠে পড়, অফিসে যাবি না? লেট হয়ে যাবে তো। টিপ টিপ করে চোখ খুলতে দেখলাম আমি মায়ের কোলে মাথা রেখে গুটি শুটে মেরে ঘুমিয়ে আছি। হঠাৎ চোখ গেল ঘড়ির দিকে হক চোখে ঘুম থেকে উঠলাম। মা আগে ডাক দিবে তো নাকি? তুই ঘুমিয়েছিলি সারাদিন, কত কাজ করিস, তাই আর ডাকিনি বাবা। হ্যাঁ। তারপর খাট থেকে নেমে সোজা নাস্তা তৈরি করে মাকে নাস্তা আর ওষুধগুলো খাইয়ে দিলাম। আর রেডি হয়ে নিজে নাস্তা করে ফাইলগুলো সাথে নিয়ে মায়ের কপালে একটু চুমু দিয়ে রওনা হলাম অফিসের উদ্দেশ্যে। রাস্তায় এসে নিত্যদিনের মতো বাসের জন্য অপেক্ষা করতে হলো। তবুও লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে চলে আসলাম। উফ, বাসলাম। মাত্র 15 মিনিট লেট হয়েছে। নিজের ডেস্কে গিয়ে বসতে না বসতে পিয়ন এসে হাজির। স্যার, আপনার কেবিন দিবা ম্যাডাম তার কেবিনে শিফট করে দিয়েছে। হোয়াট? কিন্তু কেন? জেনার আগে বস বাইরের ডেস্ক থাকতেই টর্চার, আর তার কেবিনের ডেস্ক হলে তো আমি শেষ। আল্লাহ বাঁচাও। স্যার, এখন আল্লাহ রক্ষা করতে পারবেন, তবে আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। হ্যাঁ চাচা, আপনি আসুন। তারপর পিয়নকে বিদায় দিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে করতে সোজা অনুমতি নিয়ে প্রবেশ করলাম ম্যামের কেবিনে। ম্যাম, আপনি নাকি আমার ডেস্ক এই কেবিনে শিফট করে দিয়েছেন? যান, গিয়ে নিজের ডেস্কে বসে কাজ করুন। বুঝলাম না আজকে হঠাৎ ম্যামকে মন মারা লাগছে কেন? হয়তো হবে কোনো কারণ। আমার কি, আমি তাকে নিয়ে এত কেন ভাবছি? সোজা চলে গেলাম কোনায় আমার ডেস্কে, আর ডেস্কে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ, মিস্টার আহাদ, কাজটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম, কাজ তো হয়ে গেছে। আজ এসএ গ্রুপের সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর মিটিংয়ের প্রেজেন্টেশনটা দিবেন আপনি। আমি কেন ম্যাম? আমি তো নতুন, তাই না? যেটা বলেছে সেটা করবি। আমি বেশি কথা বলতে পছন্দ করি না। আর কিছু না বলে ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। খুব হাসি পাচ্ছে। বোকাটা ভয় পেয়েছে। তারপর আহাতকে নিয়ে সোজা চলে গেলাম মিটিংয়ে, আর এসএ কোম্পানির বস রাইসার সাথে হাই হ্যালোটা সেরে নিলাম। কিন্তু এই কি, পেতনিটা আহাতের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? খুব রাগ হচ্ছে। না পারছি বলতে আর না পারছি সইতে। কিন্তু আমি এত রাগ করছি কেন? থাক তাকিয়ে, তাতে আমার কি? তো মিস রাইসা, কাজের কথায় আসি। শুরু করুন। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। প্রেজেন্টেশনটা শেষ করলাম। চিন্তা করছি এত ভালো প্রেজেন্টেশন ও কিভাবে দিল। খেয়াল করলাম ম্যাম অবাক নয় আমার দিকে তাকিয়ে আছে। আরে ম্যাম তো আর জানে না এর আগে বিভিন্ন অফিসের কত এরকম প্রেজেন্টেশন দিয়েছি। মিস্টার আহাদ, আপনার প্রেজেন্টেশন আমার অনেক ভালো লেগেছে। 6 কোটি টাকার এই ডিলটা আমি সাইন করতে রাজি। আর দিবা মনে মনে ভাবছে
যত দেখছি তত অবাক হচ্ছি। এত সহজে রাইসের মতো একটা কিপ্টে মেয়ে কীভাবে 6 কোটি টাকার ডিলটা সাইন করতে রাজি হয়ে গেল। মানতে হবে আহাতের এমন তো কোনো নিশ্চিত গুণ আছে যা অন্যদের নেই। রাইসের ডিল সাইন করে দিল, তারপর একটু কথা বলে সে চলে গেল। তারপর ম্যাম আমাকে বাহবা দিলেন, আমি ম্যামকে ধন্যবাদ দিলাম। আহাতকে একটা ভেঙচি দিয়ে উঠে দাঁড়ালাম আর মিটিং রুম থেকে বের হতে নিব এমন সময় স্লাইডিং ডোরের নিচে স্লাইড টাকের সাথে আমার হিল জুতো আটকে গেল। এ কি, আমি নিচে কেন পড়ছি না? হঠাৎ আমার মুখের উপরে কারো গরম নিঃশ্বাস অনুভব করলাম। টিপ টিপ করে চোখ খুলতেই আমার চোখের চারপাশে সর্ষে ফুল ঘুরতে লাগলো, কারণ আহাত আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে আর উল্লুকের মতো এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নজরটা একটু আশেপাশে বুলাতেই আমি লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ আশেপাশের কিছু স্টাফ হা করে আমার আর আহাতের দিকে তাকিয়ে আছে। এবার মাথা গরম হয়ে গেল। আহাত, ছাড় আমাকে। এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, ম্যাম যে এত সুন্দরী তা তো আগে কখনো ফিল করিনি। আচমকা ম্যামের এমন কথায় আমার ঘোর ভেঙে গেল। ম্যামের চোখের দিকে তাকিয়ে দেখলাম রক্তবর্ণ ধারণ করেছে, তাই ভয়ে ছেড়ে দিলাম। আর দপাস, ও মা গো, আমার কোমর! এই শয়তান ছেলে, এভাবে ছেড়ে দিলি কেন? ম্যাম আপনি তো ছেড়ে দিতে বললেন। এই কে আছো? টেনে তোলো আমায়। তারপর আমাকে দুইজন মেয়ে স্টাফ ধরে কেবিনে বসিয়ে দিল। কেবিনে গিয়ে একটা পেন কিলার খেয়ে নিলাম। ম্যামকে নিয়ে যেতেই আমি যেন কলেজে পানি ফিরে পেলাম। তখনই লাঞ্চ টাইমের বেলটা বেজে উঠলো। সুদীপকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম আর একটা কেবিনে বসে খাবার অর্ডার করে দিলাম। তা দোস্ত, কেমন পাচ্ছ রাগী বসের অত্যাচার? এমনিতে ম্যাম তোর উপর হেভি রেগে আছে। দূর, সারাদিন খালি টর্চার, ভালোই লাগে না। এর মাঝে খাবার চলে আসলো। খাবার খেতে খেতে আরও অনেক আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে কখন যে লাঞ্চ টাইম পার হয়ে গেছে তা খেয়ালই করিনি। মোবাইলটা বের করে দেখি 20 মিনিট লেট হয়ে গেছে। সুদীপকে বলে দিলাম একটা দৌড়, আর এক দৌড়ে সোজা ম্যামের কেবিনে চলে আসলাম। এসে দেখি ম্যাম এক গাদা রাগ নিয়ে ফুলে বসে আছে। সরি ম্যাম, আসলে আড্ডা দিচ্ছিলাম সুদীপের সাথে। অফিসটাকে তোর কি আড্ডাখানা মনে হয়? কাজে তো দুই আনারও মন নেই, অকাজ তো ভালোই পারিস। সরি ম্যাম, আর এমনটা হবে না। হোয়াট সরি? কি সরি? মেয়েদের জড়িয়ে ধরতে তো ভালোই লাগে। যা গিয়ে নিজের কাজ কর, যা। যত সব আচাইরা পাবলিক। এখন বুঝলাম সমস্যাটা কোথায়। ওনাকে বাসা থেকে ওনাকে জড়িয়ে ধরেছিলাম, তার উপরে আবার ফেলে দিয়েছি, তাই এত রেগে আছে। চুপচাপ নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। সেদিনের মতো বাসায় চলে আসলাম। এভাবে টুকটাক অপমান সহ্য করতে করতে চলে গেল আরও 25 দিন। এখন ম্যামের কর অপমানগুলো ভালোই লাগে। যখন বকা দেয় তখন খুব হাসি পায়, একদম বাচ্চাদের মতো বকাবকি করে। তো এখন অফিসে নিজের ডেস্কে বসে আছি আর ম্যাম আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। এমন সময় কোত্থেকে একটা ছেলে এসে পিছন দিকে ম্যামের কোমর জড়িয়ে ধরে ঘোরাতে লাগলো। ঘটনার আকস্মিকতায় নিজে আবল হয়ে আছি। এই কে কে? পেছনে তাকাতেই আমার মুখে হাসি ফুটে উঠল। আরে ইভান, তুই থাম এখন। ইভান আমাকে নামিয়ে দিল। দুজনে গিয়ে সোফার উপরে বসলাম। কেমন আছিস দোস্ত? কতদিন পরে তোর সাথে দেখা। আছি মোটামুটি। তুই? আপনাদের ওর পরিচয়টা দেই। ওই ইভান রায়, আমার কলেজ টু ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড। সেম টু ইউ। হঠাৎ দিবার হাতটা আলতো করে ধরলো ইভান, আর দিবার সাথে সাথে কেঁপে উঠলো। অনেকক্ষণ ধরে বসে বসেই ওদের যত সব ফাউল কথাগুলো শুনছি আর ওদের কর্মকাণ্ডগুলো দেখছি। ইভান নামের ছেলেটা একবার ম্যামের হাত ধরছে, আবার ম্যামের কাঁধে হাত দিচ্ছে। আমি স্পষ্ট দেখতে পেলাম। ম্যাম বিরক্ত হয়ে হাতটা সরিয়ে দিলেন আর হাসি মুখে কথা বলতে লাগলেন। এবার ইভান ছেলেটা ম্যামের গা ঘেঁষে বসলো। শালার ইভান, তোকে যদি একবার পাই। ওদের কর্মকাণ্ড দেখে শরীরটা জ্বলছে। আরে তোরা ডলাডলি করবি নাকি জড়িয়ে থাকবি, সেটা অন্য স্থানে গিয়ে করলেই হয়। আমার সামনে কেন করছে এই কাজ? দেখ, আচ্ছা আমি ম্যামকে নিয়ে তো কেন ভাবছি? তাহলে কি আমি ম্যামকে ভালোবেসে ফেললাম? তবা তবা, ম্যাম কোথায় আর আমি কোথায়? কথা বলার এক পর্যায়ে ইভান আর আমি দাঁড়িয়ে গেলাম। আজকে ইভানকে কেমন যেন অন্যরকম লাগলো। ওকে বাই দোস্ত, বাবা বারবার কল দিচ্ছে, আর্জেন্ট যেতেই হবে। এই কথা বলেই যে না ইভান দিবাকে জড়িয়ে ধরবে, তখনই হুট করে আমি কি ইভানের সাথে কোলাকুলি শুরু করে দিলাম। আর থাকতে পারলাম না। যখন দেখলাম সাদা শয়তানটা ম্যামকে জড়িয়ে ধরবে আর ম্যাম এসব কাজে বিরক্ত হচ্ছে, অমনি নিজের ডেস্ক থেকে উঠে গিয়ে ইভানের সাথে কোলাকুলি শুরু করে দিলাম। ধন্যবাদ ইভান স্যার, আবার আসবেন। এই যে মিস্টার, হু আর ইউ? এইসবের মানে কি? দিবা, আমি তোর অফিসে নিজে থেকে আসলাম আর এসে দেখি সবচেয়ে বড় ভুলটাই করছি। কি বলছিস সেগুলো? তুই তো আমাকে অপমান করার জন্য এই 2 টাকার স্টাফকে ইউজ করলি। না হলে পরে এর মতো 2 টাকার একটা স্টাফ আমাকে অন্তত টাচ করার আগে 10 বার চিন্তা করত। বাই, অনেক ভালো উপহার দিলি, আর কোনোদিনও দেখা হবে না আমাদের। ইভান কি বলছে সেগুলো? ইভান রাগে গস গস করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল।
আমার রাগে পাগল পাগল লাগছে। আহাতের দিকে তাকিয়ে দেখলাম সে দাঁত কালাচ্ছে, সাথে সাথে ওর শার্টের কলার ধরে ঠাস 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 করে 3টা কষে চর বসিয়ে দিলাম। ম্যামের আচমকা এমন ব্যবহারে আমি অনেকটা অবাক হলাম। খুব কষ্ট লাগছে। যার জন্য করলাম চুরি সে বলে চোর। চোখ দিয়ে অজর ধারায় জল গড়িয়ে পড়লো। কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে ওর গায়ে হাত দিলি? জানিস ওর গাড়ির যে দাম সেটা দিয়ে তোর মতো 10 থেকে 12টা ছেলেকে কিনে ফেলতে পারবে ও। কিন্তু ম্যাম আমি তো আপনার জন্যই। কি আমার জন্য? কি আমার জন্যই? সরি ম্যাম। না, আজ তুই যে কাজটা করলি এটার জন্য মাফ হয় না কোনো। ফকিন্নি কোথাকার, বেরিয়ে যা আমার অফিস থেকে, যা। আর কোনোদিনও যদি তোকে আমার অফিসের সামনেও দেখি না, সেদিন দারোয়ান দিয়ে মেরেই ফেলবো তোকে। যা এখান থেকে, আবর্জনা কোথাকার। হ্যাঁ ম্যাম, আমি তো আবর্জনাই, আপনার 2 টাকার চাকর মাত্র। আমাকে আমাকে পারলে মাফ করে দেবেন। চলে যাচ্ছি, হয়তো আর দেখা নাও হতে পারে। আরে যা যা, দোয়া করবো আল্লাহ তোকে যেন আমার সামনে আর জীবনেও না আনে। যেহেতু একটু কষ্ট হচ্ছে ম্যাম, কেমন যেন পিছু টান লাগছে অফিসটার জন্য। একটা কথা কি জানেন ম্যাম, আমি কোনোদিনও একটা অফিসে 20 দিনের বেশি টেকতে পারিনি, কিন্তু এই অফিসে মোট 25 দিন কাজ করতে পেরেছি। আমার জীবনে একটা রেকর্ড। হয়তো এই অফিসের প্রতি আমার ইস্কওয়ালা লাভটা জমে গেছে। দোয়া করব যেন আরও আমাদের দেখা না হয়। ভালো থাকবেন, আসি, গুড বাই। তাড়াতাড়ি যা এখান থেকে, তোকে দেখেও এখন আমার গা জ্বলছে। আর কিছু না বলে চোখের জল মুছে চলে যেতে লাগলাম। বাইরে আসতে দেখলাম পিয়ন দাঁড়িয়ে আছেন, আর তার চোখেও পানি। আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম, কারণ একমাত্র এই লোকটাই জানে আমাকে কিভাবে টর্চার করেছে ম্যাম। ওনাকে বিদায় জানিয়ে অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। সময় এখন দুপুর 2:35 কাছাকাছি। রাস্তা দিয়ে আর মনে হাঁটছি, হঠাৎ একটা গাড়ির দিকে নজর গেল। গাড়িটা আমি যে রাস্তায় আছি তার অন্য পাশে রয়েছে। দেখে মনে হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অনেক মানুষ ভিড় করে আছে গাড়িটার আশেপাশে। আর কথা না বেড়ে চলে গেলাম সোজা গাড়িটার দিকে। লোকজনে ঠেলে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করতে অবাক হয়ে গেলাম। একটা মধ্যবয়স্ক লোক, দেখে মনে হচ্ছে 50 থেকে 55 মাঝামাঝি হবে। লোকটা রক্তাক্ত অবস্থায় গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে পড়ে আছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে লোকটা ডান হাতের পালস চেক করলাম। থ্যাঙ্কস গড, লোকটা এখনো জীবিত আছে। না না, আর সময় নষ্ট করা যাবে না। লোকটাকে এক্ষুনি হসপিটালে শিফট করতে হবে। এই ভাই, এই মানুষটা এখনো জীবিত আছে, প্লিজ হেল্প করুন কেউ। এনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া না হলে মানুষটা মারা যেতে পারে। আমি পুলিশকে খবর দিয়েছি, তারা আসছে। আরে পুলিশ আস্তে আস্তে মানুষটা উপরেই চলে যাবে। বুঝতে পারছি ভালো কথা এদের দিয়ে কাজ হবে না। ভাই প্লিজ হেল্প করুন, আমি একজন সিআইডি অফিসার। তীরটা তাহলে নিশানায় লেগেছে। আমার মুখে সিআইডি কথাটা শুনতেই অনেকে অবাক হয়ে গেল। অনেকে তো চলেই গেল, কিন্তু দেখলাম একটা যুবক ছেলে দৌড়ে এসে সিএনজি নিয়ে আসলো। তারপর ছেলেটি আমার সাথে দৌড়াদৌড়ি করে লোকটাকে সিএনজিতে তুলে দিল। তাকে একটা থ্যাঙ্কস বলে লোকটাকে নিয়ে আধ ঘন্টার ভিতরে সোজা চলে আসলাম ঢাকা হসপিটালে। সিএনজি ভাড়া দিয়ে লোকটাকে কাজে তুলে হসপিটালের ভিতরে প্রবেশ করলাম। তারপর ডাক্তারকে চিৎকার করে ডাকতে লাগলাম। আমার এমন কান্না আর চিৎকার শুনে 2জন মেয়ে ডক্টর বেরিয়ে আসলেন, আর সাথে 2জন ওয়ার্ড বয় এসে লোকটাকে ধরে স্ট্রেচারে শুয়ে দিল। আর সাথে সাথেই ডক্টর লোকটার বুকে হাতে চেক করতে লাগলেন। ও মাই গড, এখনই ওটি করতে হবে। ওয়ার্ড বয়, তাড়াতাড়ি এনাকে ইমার্জেন্সিতে শিফট করো। লোকটাকে স্ট্রেচারে করে এমার্জেন্সিতে নিয়ে গেল। আমি এখন এমার্জেন্সির দরজার সামনে দাঁড়িয়ে আছি। টেনশন হচ্ছে, লোকটা বাঁচবে তো। চিন্তা করতে করতে কখন যে চেয়ারে সেরে বসে পড়লাম। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। হঠাৎ ডক্টরের ডাকে লাফিয়ে উঠলাম। ডক্টর, এখন আঙ্কেলের কি অবস্থা? চিন্তার কিছু নেই, হি ইজ নাও সেফ। মাথাটা একটু ফেটে গিয়েছিল আর গায়ে বিভিন্ন স্থানে সেলাই পড়েছে। হয়তো সিট বেল্ট ইউজ করায় তেমন একটা ক্ষতি হয়নি, না হলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। ও থ্যাঙ্কস ডক্টর। ওনার সাথে কি দেখা করতে পারি? তাকে আমরা ঘুমের ইনজেকশন দিয়েছি, 4 ঘন্টা পরে দেখা করতে পারবেন। ওকে ডক্টর। তারপর ডক্টর চলে গেলেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন বিকাল 5টা বাজে। এর মাঝে হঠাৎ একজন নার্স এসে বলতে লাগলো, স্যার, আপনার পেশেন্টের কাছ থেকে আমরা শুধুমাত্র ফোনটা পেয়েছি। তাকে দেখলাম নার্সের হাতে আইফোন। আপনি কি শিওর ওনার কাছে আর কিছু ছিল না? না স্যার, শুধু ওনার পকেট থেকে এটাই পেয়েছি। উফ, কত কথা বলে, মনে হয় আমরা চুরি করেছি। মনে মনে কথাটা বলল নার্স। আর আমার হাতে মোবাইল গুঁজে দিয়ে নার্সটা হনন করে গেল পেশেন্টের কেবিনে। বুঝলাম না হঠাৎ কেন এভাবে রাগ দেখে চলে গেল। হয়তো অ্যাক্সিডেন্টের সময় মানুষজন আঙ্কেলের মানিব্যাগটা নিয়ে চলে গেছে। মোবাইলটা ভিতরে থাকায় তাই নিতে পারিনি। হয়তো নেয়ার আগেই আমি চলে এসেছি। শরীরটি খুবই ক্লান্ত লাগছে, তাই হসপিটালের সিটে নিজের শরীরটা এলিয়ে দিতে কখন যে ঘুম চলে এসেছে খেয়ালই করিনি। হঠাৎ কারো ডাক শুনে ধরপড়ে উঠলাম। দেখলাম সামনে এসে নার্সটা দাঁড়িয়ে আছে। স্যার, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। নার্সের কথাটা বলা মাত্রই আমি লাফ দিয়ে নার্সটাকে জড়িয়ে ধরে গালি দিলাম একটা পাপ্পি। থতমত খেয়ে গেল নার্সটা। নার্সের পুরো শরীরে যেন কারেন্ট দৌড়াতে লাগলো। আমার এখন কাজ দেখে নিজেই বলদ হয়ে গেলাম।
কিভাবে করলাম আমি এমন কাজ? দিলাম কেবিনের ভিতরে এক দৌড়। এর ভিতরে আসতে দেখি লোকটা শুয়ে আছে। লোকটার পাশে থাকা চেয়ারের উপর গিয়ে বসলাম, আর সাথে সাথে লোকটা চোখ খুলে আমার দিকে তাকালো। তুমি কি সেই ছেলে যে আমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ আঙ্কেল, আমি নিয়ে এসেছি। তবে আপনার পরিচয় কি, আর আপনার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আমি জুয়েল আহমেদ, বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিলাম। আজই দেশে ফিরেছি। গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ির সামনে একটা ফুল বিক্রেতার বাচ্চা চলে আসে, আর গাড়িটা আমি দর ফুরিয়ে বাম দিকে ঘুরেই ব্যাগ দেওয়ার সময় পাইনি, আর আমার গাড়ি গিয়ে দেয়ালের সাথে ধাক্কা লাগে। ও, তাহলে এই ঘটনা। তা বাবা, তোমার নাম কি? কি করো? পরিবারে কে কে আছে? আঙ্কেল, আমার পরিবার বলতে আমার এই দুনিয়া শুধু মাই আছেন। বাবা আর বোন অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিছু বছর আগে। বর্তমানে বেকার ঘুরছি। বেকার কেন? কোনো জব পাওনি? কোন পর্যন্ত পড়াশোনা করেছ? আঙ্কেল, আমি মাস্টার্স পাস করেছি। একটা জব ছিল, কিন্তু অফিসের ম্যাম আমাকে অপমান করে বের করে দিয়েছে। আজ সকালে অফিস থেকে যাওয়ার সময় আপনাকে দেখলাম রাস্তায়। বা, মাস্টার পাস করেছ? খুব ভালো। তা তোমার অফিসের ম্যাম কেন তোমাকে তাড়িয়ে দিলেন? কি বলো বাবা, এত কিছু হয়ে গেছে? আল্লাহ জানে। এমন কালনাগিনীর পিতা কে? বাদ দেন আঙ্কেল, যা আমার কপালে ছিল তা হয়ে গেছে। আচ্ছা, এই নিন আপনার মোবাইল। আপনার কাছ থেকে শুধু এটাই পেয়েছি। আঙ্কেল আমার হাত থেকে আস্তে করে মোবাইলটা নিয়ে নিলেন, তারপর চেক করতে লাগলেন। হঠাৎ আমাকে বললেন, বাবা, 56890 আমার বিকাশ অ্যাকাউন্ট পিনকোড নাম্বার। এটা দিয়ে হসপিটালের বিল পে করে দাও। এমনিতে আমার আর্থিক অবস্থা তেমন একটা ভালো নেই, তার বেশি কথা না বলে মোবাইলটি নিয়ে আঙ্কেলের বিকাশ থেকে হসপিটালে বিল পে করে দিলাম। তারপর এসে ওনাকে মোবাইলটা দিয়ে দিলাম। আঙ্কেল, আপনি একটু রেস্ট নিন, আমি একটু খাবারের ব্যবস্থা করে আসি। আপনি হয়তো ক্ষুধার্ত। দেখলাম আঙ্কেল মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলেন। চলে গেলাম খাবার আনতে। আজ দিনটা তেমন একটা ভালো যায়নি। অফিস ছুটির পরে এখন বাড়িতে যাচ্ছি। হঠাৎ মোবাইলের রিংটোনটা বাজতেই কলটা রিসিভ করলাম। আর কল রিসিভ করার পরে যেটা শুনলাম সেটা শুনে গাড়ির ভেতরে আমার মোবাইলটা পড়ে গেল। চোখ দিয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। গাড়ির তুফানের স্পিডে চালাতে লাগলাম। চলে আসলাম ঢাকা হসপিটালে। আর সেখানে এসে রিসিপশন লিস্টের কাছে জিজ্ঞেস করতেই সে বলে দিল বাবাকে 405 নং কেবিনে শিফট করা হয়েছে। দৌড়ে চলে গেলাম 405 নং কেবিনে। আর সেখানে গিয়েই বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিলাম। আরে মা, শান্ত হ, শান্ত হ। দেখ, আমি তো এখন ঠিক আছি। বাপি, বাপি, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাকে আঁকড়ে বাঁচতাম বলো? আল্লাহকে অনেক ধন্যবাদ, তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। মা, আল্লাহর জন্য তো লাখো শুক্রিয়া আছেই, কিন্তু আজ যদি সেই ভালো ছেলেটা আমাকে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থা এখানে নিয়ে না আসতো, তাহলে হয়তো। না, একদম আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবে না। ছেলেটা কোথায় বলো আমাকে, আমি দেখা করব তার সাথে। তাকে অন্তত থ্যাঙ্কস বলাটা আমার কর্তব্য। খাবার খাওয়া শেষ করলাম। এখন আঙ্কেলের জন্য খাবার নিয়ে চলে আসলাম আঙ্কেলের কেবিনের সামনে। জেনে রুমের দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলাম। অমনি যাকে সামনে বসা দেখলাম, তাকে দেখে আমার মুখ হা হয়ে গেল। মা, তোকে ছেলেটার কথা বলেছিলাম, এটাই সেই ছেলে। এ না থাকলে হয়তো আজ আমাকে আর জীবিত দেখতে পেতি না। আহাত! আমি নিজের মুখটা বন্ধ করে নিয়ে মাথাটা নিচু করে ফেললাম। আঙ্কেলের মাথার পাশে খাবারের প্যাকেটটা রেখে আঙ্কেলের বাঁ হাতটা ধরে বললাম, আঙ্কেল, এবার বিদায় জানানোর সময়টা হয়ে গেছে, আজ আসি। আঙ্কেল, আপনার দেখাশোনার জন্য তো আপনার পরিবারের লোক চলে এসেছে। এখন আমার মতো ছোট লোক গরিবের থাকার কোনো দরকার নেই, আমি আসি। দেখলাম ম্যাম তার মাথাটা নিচু করে নিলেন। হ্যাঁ, এখন আমি আসি আঙ্কেল। দাঁড়াও, আর চুপচাপ আমার পাশে বসো। এই কথা বলেই আমার হাতটা টেনে বেডে বসিয়ে দিল জুয়েল আহমেদ। মা দিবা, আমাদের পরিবার বলতে তার শুধু একমাত্র মাই আছে। বাবা আর ছোট বোন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটা অনেক কষ্টে পড়াশোনা করেছে। আগে পার্ট টাইম জব করে সংসার চালালেও এখন আর সেভাবে চলে না। ওর মা ইদারিং খুব অসুস্থ। ছেলেটা একটা চাকরি করত, কিন্তু আজ দুপুরে ছেলেটার বস ম্যাম তাকে মিথ্যা ভুলের জন্য অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। আর আগেও একটা ভুলের জন্য অনেক দিন কষ্ট দিয়েছে। ছেলেটার বাড়ি ভাড়াও বাকি। মা, আমাদের অফিসে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। ওর বক্তব্য মতে ওর রেজাল্টও খুব ভালো। দেখলাম ম্যাম চলাচল চোখে মাথা নাড়ালেন। আঙ্কেল, অনেক ধন্যবাদ আমার জন্য এত কিছু চিন্তা করার জন্য। কিন্তু বলে রাখি,
আহাত সাহায্যের বদলে সেটার প্রতিদান নিতে শিখেনি। আসি, ভালো থাকবেন। আপনার ওষুধ আর খাবার টেবিলের উপরে আছে, আর প্রেসক্রিপশনে সব দেয়া আছে। আসি, আসসালামু আলাইকুম। এই বলে কেবিন থেকে বেরিয়ে আসলাম। না না, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। মনে মনে কথাটা বললাম। বাবা তুমি থাকো, আর আমি ছেলেটার সাথে কথা বলে আসছি। সে আমাদের কোম্পানিতেই চাকরি করবে। দেখলাম বাবা একটা মুচকি হাসি দিল। এক দৌড়ে কেবিনের বাইরে চলে আসলাম। কিন্তু এ কি, আহাত যে নেই। একটু এগিয়ে দেখলাম, কিন্তু আহাত যে নেই। তাহলে কি আমি সারা জীবনের মতো আহাতকে হারিয়ে ফেললাম? আমি কি আহাতকে সরিটুকুও বলতে পারবো না? একা একা লিফটের সামনে দাঁড়িয়ে লিফটে আসার জন্য অপেক্ষা করছি। মনটা খুবই খারাপ হয়ে আছে। বলতে না বলতেই লিফট চলে আসলো। যে লিফটের ভিতরে প্রবেশ করতে যাব, অমনি পিছন থেকে কে যেন আমার মুখ চেপে ধরলো আর আমাকে টানতে লাগলো। নিজেকে ছাড়াতে চেয়েও পারলাম না। আমাকে টানতে টানতে লিফটের পেছনের কোনায় নিয়ে আমাকে ছেড়ে দিল। আর আমি পিছনে ফিরতেই বোকা বনে গেলাম। একটা মেয়ে শরীর এত শক্তি আসে কোত্থেকে? দিবা ম্যাম, আপনি আমাকে এভাবে টেনে এখানে নিয়ে আসার কারণ কি? আহাতের কথা শুনে আহাতের 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে নিলাম। সরি আহাত, তুমি বিশ্বাস করো আমি আসলে তখন রাগের মাথায় ওসব বলে ফেলেছি। আমার আসলে এগুলো বলার কোনো উদ্দেশ্যই ছিল না। প্লিজ আমায় মাফ করে দাও। আর নেক্সট যেদিন থেকে মন চাই সেদিন থেকেই আবার অফিসে জয়েন করো। সরি ম্যাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। আর আমার যে অভিজ্ঞতা আছে তাতে আমার মনে হয় না আমার জব পেতে তেমন একটা সমস্যা হবে। আসি, ভালো থাকবেন। এই কথা বলে যে না চলে যাব, অমনি আমার ডান হাতটা শক্ত করে ম্যাম চেপে ধরলেন। তুই আবার অফিসে জয়েন করবি না তো? না, করব না। ওহ ছাড়ুন। তুই আর অফিসে জয়েন করবি না, তাই তো? এক কথা কতবার বলবো? করব না, করতে পারবো না। ঠিক আছে, এই নে তাহলে। ও মা গো, আল্লাহ আমারে বাঁচাও এই গন্ডির হাত থেকে। বসিয়ে দিলাম 3টা ঘুষি আর 2টা চর। চুলগুলোকে ডান হাত দিয়ে চেপে ধরে বাম হাত দিয়ে শার্টের কলার ধরে বলতে লাগলাম, কি বললি তুই? জয়েন করবি না? তুই জয়েন করবি তো 14 গোষ্ঠীও করবে। বল, আবারও জয়েন করবি অফিসে? বল, করবি? করব করব। ও আম্মু গো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আহাতের শার্টের কলার টেনে তার গালে একটা পাপ্পি দিয়ে দিলাম। ম্যামের এমন কাণ্ড দেখে বলদ হয়ে দাঁড়িয়ে আছি। তা আব্বু, আজকে কে এত ভালোবাসা দিল? এইসব বাদ দিয়ে বলো, মেয়েটা আসলে কে? তাকে যত তাড়াতাড়ি সম্ভব বৌমা করে আনবো। বাবা জীবন, আয়নায় গিয়ে একবার নিজের চাঁদ মুখখানাটা দেখেন। মায়ের কথা শুনে দৌড়ে ওয়াশরুমে গিয়ে সেটা আয়নায় তাকাতে আমার চোখ কপালে। এখন বুঝতে পারছি ম্যাম যে তখন কিস করেছিল সে লিপস্টিকের ছাপ এখনো গালে লেগে আছে। আল্লাহ, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এখন মায়ের সামনে যে কি মুখ নিয়ে যাব? সেদিনের মতো মাকে আবল তাবল বুঝিয়ে রাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দেখতে দেখতে আরো 5 দিন কেটে গেল। আজ নিজের কাজের বেতনটা পেলাম। এর মাঝে আঙ্কেলকেও 3বার তার বাসায় দেখতে গিয়েছি। এখন আর ম্যাম আমার সাথে খারাপ ব্যবহার করে না। এখন তার কথা শুনলে মনে হয় সেজন্য আমার আগের জন্মের বেস্ট ফ্রেন্ড ছিল। টাকার প্যাকেটটা খুলে জেনে করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার বেতনের 3 গুণ আছে। সোজা চলে গেলাম ম্যামের সামনে। ম্যাম, এখানে তো অনেক টাকা। এটা তো আমার না, এটা তো মনে হয় সুদীপের হবে হয়তো। টাকার প্যাকেটটা চেঞ্জ হয়ে গেছে। তোমাকে বলেছে চ্যালেঞ্জ হয়েছে। তাহলে আমার বেতন তো এত না। এটা তোমাকে অফিসের তরফ থেকে তোমার গিফট। কিন্তু আমি কি করলাম? এই একটা কথা কয়বার রিপিট করা লাগে? তোর বলছি মানে তোর কথাটা মাথায় যায় না? সরি। ওকে ম্যাম, লাঞ্চ করে আসি। এই বলে দিলাম এক দৌড়। আর দৌড়ে সুদীপকে নিয়ে সোজা অফিসের ক্যান্টিনে চলে আসলাম। বোকা ছেলে, একটা ছেলে এতটা বাচ্চা টাইপের কিভাবে হয়? আর গুলুমুলু চেহারা দেখলে বারবার মনে চায় ওর গাল দুটো টেনে দিতে, আর ওর গোলাপি ঠোঁট দুটো দেখ না। দূরো, আমারও মাথাটা গেছে। কি সব ভাবছি আমি? উফ, পাগল হয়ে যাব। এদিকে আমি সুদীপকে কাজের মাঝখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি ক্যান্টিনে। বল ভাই, এত তাড়াহুড়ো কেন? না কিছু না, সেদিন বলেছিলাম না আজ তোকে ট্রিট দেব। বল কি খাবি? সত্যি? তাহলে চিকেন বিফ, চিকেন রোল, চিকেন বার্গার, চিকেন স্যুপ, চিকেন। আরে হালা থাম, তুই খাবি নাকি খাবারের উপরে অত্যাচার করবি? বেশি কথা কবি না মামা, আজকে এগুলো সব খামো। পেয়েছি আজ সুযোগ, শালা কোনোদিনও ট্রিট দিব করে দেয় না, তাই আজকে ওর টাকায় এনজয় করেই ছাড়বো। এসব চিন্তা করতেছি সুদীপ, হঠাৎ এর মাঝে একটা মেয়ের আগমন। হ্যালো গাইস। আরে মারজানা, ছুটি কেমন কাটলো? ভালো। তা তুমি বলো কেমন আছো? দোস্ত, তুই মেয়েটাকে চিনিস? আগে তো অফিসে দেখিনি। আরে ও তো 1 মাসের জন্য ছুটিতে ছিল। ওর ভাইয়ের বিয়ে, তার উপরে ওর বাবা অসুস্থ হয়ে পড়ে, তাই এত বড় ছুটি। ম্যাম রাগ করেনি? না, রাগ করিনি মিস্টার আহাত, কারণ আমার বাবা ম্যামের বাবার বন্ধু।
ও, দেখলাম ফারজানা মেয়েটা বসে পড়লো চেয়ার টেনে। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? সুদীপ বলেছে। আমি আপনার বিষয় প্রায় সবটুকুই জানি। তো ফ্রেন্ডস? এই কথা বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল মার্জানা। ও হ্যাঁ, অবশ্যই। তারপর মেয়েটার সাথে হ্যান্ডশেক করলাম। যেহেতু বন্ধু, তুমি আজ থেকে আমাকে তুমি করে বলবে। ওরে বাবা, কত ফাস্ট তুমি! এর মাঝে এত কিছু। ওকে মিস, আজ থেকে আপনাকে তুমি করেই বলবো। তারপর সকলে ফিক করে এসে দিলাম। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম বসের কেবিনে। মানে সেখানে তো আমার ডেস্ক, তাই সেখানে চলে আসলাম। এসে দেখি ম্যামের চোখে রাগে লাল হয়ে আছে। চিন্তা করছি ম্যামের হঠাৎ কি এমন হলো। আল্লাহ, এখন যেন আমার উপর আবার রাগ না দেখায়, ও রক্ষা করো। আহাদকে দেখলাম চুপচাপ কেবিনে এসে পা টিপে টিপে তার ডেস্কে যাচ্ছে। আহাদ, এখানে এসে বসো আমার সামনে। খাইছে রে। ম্যামের দিকে তাকিয়ে একটা বেটকে দিলাম, আর এক বালতি কষ্ট বুকে নিয়ে তার সামনে চেয়ার টেনে বসে পড়লাম। ম্যাম ম্যাম কিছু কি বলবেন? খাবার খেয়ে আসতে এতক্ষণ লাগে? পারিস তো শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে। ম্যাম, আসলে আমার মতে আপনার ঠিক করে নেওয়া উচিত। আপনি আমাকে কি বলে ডাকবেন? একবার আপনি, একবার তুমি, একবার তুই বললে আমার কেমন যেন লাগে। আমার মুখে মুখে তর্ক করিস? তোকে আমি যা ইচ্ছে তাই বলে ডাকবো। এখন যাও, গিয়ে নিজের ডেস্কে গিয়ে কাজ করো। ওকে ম্যাম। তারপর নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। বিকেলবেলা ছুটি হয়ে গেছে, এখন নিজের ব্যাগটা গুছিয়ে জেনে বের হবো, অমনি ম্যামের ডাক। মিস্টার আহাদ সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন, বাসায় যাওয়ার আগে আপনার উচিত বসের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত, যেহেতু আপনি আমার পিএ। সরি ম্যাম। ম্যাম আজ আসি? আমি বলেছি যেতে। ম্যাম এখন তো ছুটি হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি আমার পিএ? আশা করি পিএ এর পূর্ণরূপটা আপনাকে আমার বুঝিয়ে দিতে হবে না। আমি যখন ছুটি দিব তখন ছুটি হবে আপনার। বুঝতে পেরেছেন আমার কথা? কথা কি কান দিয়ে গেছে? হ্যাঁ ম্যাম, আপনি যে বলবেন তাই হবে। বলুন কি করতে হবে আমায়? কিচ্ছু করতে হবে না। এখন একটা মিটিং আছে, আমার সাথে আপনিও গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করবেন। আর ফিরতে রাত হবে, আর ওরা সকলেই পুরুষ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। ও, বুঝতে পারলাম মিস দিবা। আপনি তাহলে আমাকে আপনার সিকিউরিটি গার্ড হিসেবে নিতে চাচ্ছেন? সেটা বললেই হয়, এত অ্যাক্টিংয়ের কি আছে? মনে মনে চিন্তা করলাম। ওকে ম্যাম, বুঝতে পেরেছি, চলুন ম্যাম। তারপর আহাতকে নিয়ে সোজা চলে গেলাম মিটিংয়ে। মিটিং শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে গেল। মিটিংয়ের সময় ডিনারটাও সেরে নেওয়া হয়ে গেছে দুইজনের। এখন আহাতকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছি তার বাসায়। প্রথমে আসতে না চাইলেও আমার জোরের কাছে হার মানতেই হলো আহাতকে। কি হলো আহাত সাহেব, এমন হঠাৎ চুপ করে আছেন কেন? না ম্যাম, তেমন কিছু না, এমনিতে ভালো লাগছে না। আমার সাথে থাকতে আপনার ভালো লাগে না নাকি? আমি কি আপনার জন্য বিরক্তিকর? না না ম্যাম, আপনি বিরক্ত কারণ হতে যাবেন কেন? আপনি আমার বস। নামুন। জি ম্যাম। আমার দিকে এমন হা করে থাকা লাগবে না। আপনার বাড়িতে চলে এসেছি। ও, ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ বলেই বোকাটা গাড়ি থেকে নেমে গিয়ে হাঁটা ধরলো। আমি গাড়ি থেকে নামলাম। ভেবেছিলাম হয়তো আমাকে বাসায় নিয়ে যাবে, চা নাস্তার কথা বলবে, কিন্তু একটু বসতেও বললো না। উল্টো কিছু না বলেই হাঁটা ধরলো। মিস্টার আহাদ সাহেব, দেখলাম আহাদ আমার দিকে মুচকি হাসি দিয়ে তাকালো। মুখে তো হাসি বজায় রাখতেছি, কিন্তু মনে মনে ম্যামের গোষ্ঠী উদ্ধার করা শেষ। ম্যাম, কিছু কি বলার ছিল? কালকে তাড়াতাড়ি আসবে, খুব ইম্পর্ট্যান্ট একটা বিজনেস প্ল্যান আছে। ওকে ম্যাম, তাহলে আসি। এই বলে হাঁটা ধরলাম। চিন্তা করলাম এবার হয়তো বাসায় বসার কথা বলবে, কিন্তু এখনো বলল না। বোকার মতো আহাদের যাওয়া দেখছি। বাঁচলাম সাইকো ম্যামের হাত থেকে। আজ খুশি খুশি লাগতেছে। এই বেতনে টাকা দিয়ে আজ সকল বাড়ি ভাড়া পরিশোধ করে দেব, মাকে ডক্টর দেখাতে পারবো। বাসায় এসে দরজায় কলিং বেল প্রেস করেই যাচ্ছি, কিন্তু মায়ের খোলার কোনো নামগন্ধই নেই, হয়তো ঘুমিয়ে আছে। আমি তো ভুলেই গেছি আমার কাছে দরজার এক্সট্রা কি আছে। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখলাম ঘরটা অন্ধকারে পড়ে আছে। এবার একটু চিন্তা হলো, খাদের ব্যাগটা নিয়ে রেখে সামনে এগোতেই আম্মু বলে চিৎকার দিলাম। তপ করে মাটিতে বসে পড়লাম। নিজের ধ্যান ভাঙিয়ে যেই না গাড়িতে বসতে যাই, গাড়িটা স্টার্ট দিব, অমনি একটা চিৎকারের শব্দ আমার কানে ভেসে আসলো। এটা তো আহাদের কান্নার শব্দ। কোনো বিপদ হলো না তো আবার? যেহেতু বাসাটা চিনি, আগেও একবার এসেছি, তবে তখন মেন দরজা থেকেই চলে গিয়েছিলাম। গাড়িটা অন অবস্থাতে রেখেই দিলাম একটা দৌড়, আর দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আহাদের ফ্ল্যাটে। দেখলাম অন্যান্য ফ্ল্যাটের মানুষও এসে আহাদের ফ্ল্যাটে ভিড় করেছে, কিন্তু কেন? হঠাৎ শুনলাম আহাদের ফুপিয়ে কান্নার শব্দ। ভিড় ঠেলে একটু সামনে এগোতেই দেখলাম আহাদ হাঁটু গেড়ে বসে কান্না করছে। তার সামনে তাকাতেই 2 হাত পেছনে চলে গেলাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। নিমিষেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আন্টি ফ্লোরে পড়ে আছে, আর তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আমি আহাদের কাঁধে হাত রাখতেই সে তার কাঁধ থেকে
ঝাড়া দিয়ে আমার হাতটা সরিয়ে দিল আর এক দৌড়ে গিয়ে তার মায়ের মাথাটা কোলে নিল। মা, কি হয়েছে তোমার? মায়ের মুখের ফেনাগুলো নিজের শার্ট দিয়ে মুছে দিলাম। কত মানুষ কত যে কথা বলতেছে, কিন্তু কারো কথা আমার কান দিয়ে ঢুকতেছে না। আমার মাথাটা যেন ভোবো করছে। তার সময় নষ্ট করা ঠিক হবে না, এক্ষুনি আন্টিকে হসপিটালে নিয়ে যেতে হবে। নিজের চোখটা মুছে নিলাম। হ্যাঁ, এক্ষুনি নেব। মায়ের কিছু হবে না, আমার মায়ের কিছুই হতে পারে না। মাকে কোলে তুলে নিলাম আর সোজা বিল্ডিং থেকে নিচে নেমে আসলাম। আর সময় নষ্ট করো না, আন্টিকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠো। দেখলাম আহাতের মুখে হাসি ফুটে উঠলো। সে গাড়ির পেছনে তাকে মাকে নিয়ে উঠে পড়লো। আমি গাড়ি চালিয়ে সোজা ঢাকা হসপিটালে চলে আসলাম। তারপর গাড়ি পার্ক করে আন্টিকে নিয়ে সোজা হসপিটালে অ্যাডমিট করিয়ে দিলাম। আহাত বসে বসে চোখে জল ফেলছে। ডক্টররা ইমার্জেন্সিতে নিয়ে গেলেন আন্টিকে। প্রায় 1 ঘন্টা পরে ডক্টর বের হয়ে আসলেন। দেখুন ম্যাম, রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়। ওনার ব্রেন টিউমার হয়েছে, যা অনেক থেকেই ছিল। যদি আগে পেশেন্টের অপারেশনটা করানো যেত তাহলে হয়তো আজ এই অবস্থা হতো না। এখন যদি ওটিটা করাও হয় তাও শিওর নয় যে তিনি বাঁচবেন। টিউমারটা অনেক বড় হয়ে গেছে, তবে অপারেশনটা করলে বাঁচার সম্ভাবনা আছে। ডক্টর ডক্টর যত টাকা লাগে আমি দিব, আপনি যেভাবেই হোক ওনাকে বাঁচান। ঠিক আছে, আপনি 2 লাখ টাকা পে করে দিন। কাল সকাল 9টায় ওটি শুরু হবে। এখন আসি। ডক্টর চলে গেলেন। আমি গিয়ে আহাতের পাশে বেঞ্চে গিয়ে বসলাম। মনটা সত্যিই অনেক খারাপ হয়ে গেল। ম্যাম, আপনি জানেন আমার মা আমাকে ছোটবেলায় কোলে করে 1 কিলোমিটার দূরে স্কুলে নিয়ে যেত, শুধু একটু ভালো স্কুলে পড়ানোর জন্য। ম্যাম, দুনিয়া আপন বলতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই ম্যাম, বলে কাঁদতে লাগলাম। শান্ত হও আহাত, কিচ্ছু হবে না আন্টির। চুপ, একদম চুপ। কাল সকালে আন্টির ওটি শুরু হবে, একদম চুপ করে থাকো, শক্ত করো নিজেকে। এই কথা বলে আহাতের চোখের পানিগুলো টিস্যু দিয়ে মুছে দিলাম। হঠাৎ নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, তিনি আহাদ নামে কাউকে দেখতে চাচ্ছে। আমি চোখ মুছে বললাম, আমি তো আহাদ। আমি কি আমার মায়ের সাথে কথা বলতে পারবো? পারবেন, তবে যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। আপনারা দুজনেই চাইলে আসতে পারেন দেখা করতে। মনে মনে চিন্তা করছি ছেলেটা এতটুকু সময়ে কতটা পাগলের মতো হয়ে গেছে। যে ছেলে সবসময় হাসি মজা ফাসলামি দুষ্টুমি করত, আমি বকা দিলে মুখ চেপে হাসতো, আজ তার মুখে কতটা ভয়ের ছাপ স্পষ্ট ফুটে রয়েছে। সুন্দর চেহারাটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেছে। এসব চিন্তা করতেছি, হঠাৎ পাশে তাকিয়ে দেখি আহাত নেই। দৌড়ে গেলাম আর মায়ের কেবিনে। এক দৌড়ে চলে আসলাম মায়ের কাছে, আর এসে তার হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরলাম। মা, কেমন লাগছে এখন? এখন মোটামুটি সুস্থ বাবা। খেয়াল করলাম মা দরজার দিকে তাকিয়ে আছে। দরজার দিকে তাকাতেই দেখলাম ম্যাম দরজার সামনে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আম্মু তার ডান হাতের তর্জনী আঙ্গুল ইশারা করে ম্যামকে কাছে ডাকলেন। হঠাৎ দেখলাম আন্টি আমাকে ডাকছে, আর সময় নষ্ট না করে আন্টির কাছে গিয়ে তার মাথার পাশে চেয়ার টেনে বসে পড়লাম। তুমি কে মা? আসলে আন্টি, আমি আহাদ যে অফিসের চাকরি করে সেই অফিসের বস, দিবা আহমেদ। এই কথাটা বলার সাথে সাথেই দেখলাম আন্টি একবার আমার দিকে আর একবার আহাতের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ আন্টি আমার ডান হাতটা ধরে বললেন, মা, আমার একটা কথা রাখবে, কথা দাও। মা, কি করছো? উনি আমার অফিসের বস, তোমার যা লাগবে আমায় বলো, আমি আনছি। না বাবা, এই কাজটা শুধু দিবা মাই পারবে। বলো মা, আমার কথাটা রাখবে? মা কি এমন কথা বলবে ম্যামকে যা আমি করতে পারবো না? জি আন্টি, রাখবো। বলুন আপনার কিছু কি লাগবে? জানো মা, এই দুনিয়ায় আমার আহাদের আমি ছাড়া আর কেউ নেই। ছোটবেলা থেকেই ও পড়াশোনায় খুব ভালো ছিল। ছোটবেলা থেকেই ওর ভাগের মাছটাও ওর ছোট বোনকে দিয়ে দিত। কি আর করবো মা, অভাবের সংসার। আহাদ যখন 5ম শ্রেণীর ছাত্র ছিল তখন থেকেই সে তার বাবার কাজে সাহায্য করত। যখন কলেজে উঠল তখন ও সংসারের হাল ধরার জন্য কাজ করত। জানো মা, যখন ওর বাবা আর এই কলিজার বোনটাকে হারালো তখন আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। সেই ডিপ্রেশন থেকে আমাকে ফিরিয়ে এনেছে ও। কোনোদিন শান্তি পায়নি আমার ছেলেটা। আন্টির কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। একটা মানুষ এতটা কষ্টের মাঝেও এতটা হাসি খুশি কিভাবে থাকতো? মা, তোমার এখন এত কথা বলে ঠিক নয়। জানো মা, আমার হাতে না আর বেশি একটা সময় নেই। ডক্টর যতই বলুক আমি জানি আজরাইল আমাকে নেওয়ার জন্য রওনা হয়ে গেছে। মা, এখন এসে বাজে বাজে কথা বলবে না। তোমার কিছু হতে পারে না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো পাগল ছেলের কথা, একদিন যে সকলকেই দুনিয়ার মায়া ত্যাগ করে যেতেই হবে। মা ছেলের ভালোবাসা যে এতটা গভীর হতে পারে সেটা ওনাদের না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। হয়তো আমার মা থাকলে আজ
এমনই আমার জন্য পাগলামো করতো। হঠাৎ দেখলাম আন্টি আমার ডান হাত আর আহাতের ডান হাত আমাদের দুজনের হাত মিলিয়ে দিলেন। আহাত আর আমি দুজনেই আন্টির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। মা, আমার ছেলেটার এই দুনিয়ায় আর কেউ নেই। ছেলেটা আমাকে ছাড়া যে একেবারেই ভেঙে পড়বে। মা, তুমি আমাকে কথা দাও, আমার পরে তুমি আমার ছেলেটার দায়িত্ব নিবে, আমার ছেলেটা দেখাশোনার দায়িত্ব নিবে। মা, আমার হাতে যে আর বেশি সময় নেই। তুমি যদি আমার ছেলেটার দায়িত্ব নাও তাহলে আমার আর কোনো পিছুটান থাকবে না, না হলে যে মরেও শান্তি পাবো না। মা এসব কি বলছো? উনি আমার অফিসের বস, আর আপন মানুষই যখন বিপদে ফিরিয়ে দিতে 2 মিনিটও চিন্তা করে না, সেখানে আমরা তো ওনার কিছুই হই না। উনি কেন আমাদের জন্য এত কিছু করবে? কেন তোমার কথা উনি রাখতে যাবে? আন্টির হাতটা ধরে বললাম, আমি আজ থেকে আহাতের সকল প্রকার দায়িত্ব নিলাম। চোখ দিয়ে জল আসতে চাচ্ছে, তবুও আটকিয়ে যাচ্ছে জলগুলোকে। ম্যামের কথা শুনে আবলের মতো তার দিকে তাকিয়ে আছি। আলহামদুলিল্লাহ, এখন মরেও শান্তি পাবো, আমার আর কোনো পিছুটান থাকলো না। জানেন আন্টি, আমারও মা নেই, কোনোদিন তেমন একটা মায়ের আদর পাইনি। আপনি তো আমার মায়ের মতো, কিভাবে অপূর্ণ রাখি আপনার আবদারগুলো। মা তুমি এটা কি করলা? ওনারা বড়লোক মানুষ, আর আমি ওনার 2 টাকা চাকর মাত্র। উনি হয়তো মানুষত্বের খাতিরে রাজি হয়ে গেছেন। 2 দিন পরে এসব ওয়াদা ওনাদের কি মনে থাকবে? মা, ম্যাম কিছু বলতে যাবে, আর তখনই মহিলা ডক্টর আর সাথে নার্স রুমে এসে মাকে চেক আপ করতে করতে বলল, আপনারা এত কথা বলবেন না ওনার সাথে। আর স্যার, আমাদের যে ডক্টর সকালে আসার কথা, তো তিনি তার সকালে একটা কাজ থাকার কারণে তিনি এখনই ওটিটা করতে চলে এসেছেন, তাই এখনই ওটি করা হবে। আপনারা এখন বাইরে যান। মনটা কেন যেন দুঃখ করে উঠলো, জানি না কেন, তবুও চোখ দিয়ে বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ছে। মায়ের কপালে একটু চুমু দিলাম। মা তার হাত দিয়ে আমার মাথায় একটু আদর করে দিলেন। তারপর ডক্টর আর নার্সার মিলে মাকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। ম্যাম আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। অপারেশন থিয়েটারের লাল লাইটটা জ্বলে ওঠে। ম্যাম, ম্যাম, আমার মা আমার কাছে ফিরে আসবে তো? ম্যাম। শান্ত হওয়া আহাত, দেখবে অপারেশনটা হয়ে গেলে আন্টি একদম সুস্থ হয়ে উঠবে। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল। এই ঘন্টায় আহাতের পাগলামোগুলো দেখেছি। হসপিটালের নামাজ আদায়ের ঘরে গিয়ে মন খুলে কান্নাকাটি করেছে মানুষটা। এখন দেওয়ালে 1 পা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহাত। হঠাৎ অপারেশন থিয়েটারের লাল বাটিটা বন্ধ হয়ে গেল। আমি বসা থেকে উঠে দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে চলে গেলাম। আহাত সেটা খেয়াল করে আমার পেছন পেছন দৌড়ে চলে আসলো। এর মাঝে মহিলা ডক্টরটা বেরিয়ে আসলেন। ডক্টর, আমার মা কেমন আছেন ডক্টর? আসলে উনি অপারেশনের সময় মারা গেছেন। হোয়াট? কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? দেখুন, ওনাকে অপারেশনটা আরো 6 মাস আগে করানো উচিত ছিল। আপনি কালকে সকালে লাশ নিয়ে যেতে পারবেন। হঠাৎ ধপাস করে একটা শব্দ আসলো। পেছনে তাকিয়ে দেখলাম আহাত ধপ করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে। সে যেন পাথর হয়ে গেছে। মহিলা ডক্টর চলে গেলেন। আহাতকে সান্ত্বনা দিয়ে অনেক কষ্টে টেনে সিটে এনে বসালাম আর তার পাশে বসে পড়লাম। খাওয়ানোর অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি। কখন যে ঘুমিয়ে গেছি সেটা খেয়ালই করিনি। পরদিন সকালবেলা ঘুম ভাঙতে খেয়াল করলাম ম্যাম আমার কাঁধে মাথা রেখে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ম্যাম, ম্যাম উঠে পড়ুন। আহাতের ডাক শুনে ধরপড়িয়ে উঠে বসলাম। তাকিয়ে দেখলাম আমি আহাতের বাম হাত নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে আছি। একটু লজ্জা পেয়ে আহাতকে ছেড়ে দিলাম। আন্টির লাশের কি খবর? কেউ কি এসে কি কিছু বলে গেছে? আন্টির কথাটা বলা মাত্রই দেখলাম সে আহাতের চোখ নিমেষেই লাল হয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বুঝতে পারলাম কথাটা বলে অনেক বড় ভুল হয়ে গেছে। সুদীপকে ফোন করে হসপিটালে নিয়ে আসলাম। রাতে বাপিকে কল করে করে বলে দিয়েছিলাম সব ঘটনা। 30 মিনিটের ভেতরে সুদীপ চলে আসলো। আমি আহাদের সাথে থেকেই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম আর হসপিটালের যাবতীয় কাজ করে সুদীপ আন্টির লাশ আর আমাদের নিয়ে বাড়িতে চলে আসলো। আমি অনেক কষ্টে জোর করে আহাদকে কিছু খাইয়ে দিলাম। পুরুষ মানুষের মন তো, বুকে হাজারো কষ্ট থাকলেও প্রকাশ করবে না। বাড়িতে অন্য ভাড়াটিয়া মহিলারা আন্টিকে গোসল করিয়ে দিলেন। সুদীপ আর আহাদ আন্টির লাশকে দাফন করে বাড়িতে চলে আসলো। আমি আহাদের বাসায় ছিলাম। আহাদকে সুদীপ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। ম্যাম, আপনি গতকাল থেকে অনুভব কষ্ট করছেন, হয়তো অনেকটাই টায়ার্ড। আপনি এখন বাসায় চলে যান। শোনো, তুমি যেহেতু এখনো বিয়ে করনি আর তোমার মা বাবারও মনে হয় গ্রামে থাকে, তাই না? তো তুমি এখন থেকে অফিস কোয়ার্টারে আহাদকে নিয়ে শিফট হয়ে যাবে। এখন ওকে একা রাখা একদম ঠিক হবে না। ইমোশনাল হয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আর ও যদি এখানে থাকে তাহলে ওর বারবার আন্টির কথা মনে পড়তে পারে। আর তোমাদের 20 দিনের ছুটির মঞ্জুর করা হয়েছে। এই সময় আহাদকে নিয়ে ঘুরবে আর তার মন ভালো করবে। ম্যাম, সেটা আমিও চিন্তা করছিলাম, কিন্তু অফিস? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যেটা বলছি করবে। আমি আসি। আর তখনই আমার আন্টির কথা মনে পড়ে গেল। আমার ছেলের দায়িত্ব আজ থেকে তোমার।
চোখ দিয়ে পানি ছুটে গেল। চোখ মুছে নিজের গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আজ মায়ের মৃত্যুর প্রায় 2 মাস কেটে গেছে। সুদীপ আমাকে নিয়ে গিয়ে অফিস কোয়ার্টারে 40 দিনের মতো রেখেছিল, কিন্তু মায়ের স্মৃতিগুলো বলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আগের বাসায় আবার ব্যাক করি। এখন বাসায় একাই থাকি। ছুটির দিনে সুদীপ আমার সাথে আমার বাসায় থাকে, বা তার বাসায় জোর করে আমাকে নিয়ে যায়। নিজেকে কাজের চাপে দিয়ে সারাদিন অতীতগুলো বলে থাকলেও যখন রাতে খাটে গাইলে দিই, তখন প্রায় সময়ই পরের দিন সকালে নিজের মাথায় বালিশটাকে ভিজে থাকতে দেখি। এখন অফিসের দিনগুলো ভালোই কাটে। ম্যাম মাঝে মধ্যে তার গাড়ি দিয়ে আমাকে বাসায় ড্রপ করে যায়। আমার প্রায় বাসায় এসে সময় কাটিয়ে যায়। আমি তার কে হই? সে আমার এত খেয়াল কেনই বা রাখবে? আমার মতো অনাথের জন্য সে কেনই তার আমার মান সম্মান কেনই বা নষ্ট করবে? ম্যাম তো জানে না যে প্রতিবেশীরা কানাঘুষা করে। আমি এটাকে মজা করার জন্য রাতে মেহে নিয়ে আসি। না না, আর এসব চলতে দেওয়া যাবে না। ম্যামকে বোঝাতে হবে। ম্যামকে যেভাবেই হোক আমার থেকে দূরে সরাতে হবে। সমাজ যে বন্ধুত্ব বোঝে না, তাদের চোখে যে ভালোবাসাটাকে খারাপ মনে হয়। কেবিনে বসে ডেস্কটপে নিজের কাজ করছিলাম। হঠাৎ আহাতের দিকে চোখ পড়তেই দেখলাম চেয়ারে বসে হেলান দিয়ে কিসব যেন চিন্তা করছে। তার চোখটা এক প্রকার ছলছল করছে। না, আর তো এভাবে চলতে দেওয়া যাবে না। ছেলেটা দিনে দিনে এক প্রকার ডিপ্রেশনে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি আমাকে আবার আগের মতো কঠোর হতে হবে। উঠে গিয়ে আহাতের ডেস্কের সামনে গিয়ে তুড়ি বাজালাম, কিন্তু একে এখনো তার কোনো হুঁশ নেই। রাগ উঠে গেল। ঠাস করে টেবিলের উপরে একটা বাড়ি মারলাম। হঠাৎই ঠাস শব্দ শুনে থতমত খেয়ে লাফ দিয়ে উঠলাম। মাথা উপরে তুলে দেখি ম্যাম কোমরে 2 হাত দিয়ে রাগে চেহারায় আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে। জি ম্যাম বলুন। অফিসকে আপনি টাইম পাস করতে এসেছেন মিস্টার আহাদ? কেন ম্যাম? কই না তো ম্যাম। তাহলে কাজ করছেন না কেন? ম্যাম কি কাজ করব? আর এমন বোকা বোকা কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। আর শার্টের কলার ধরে ধপ করে চেয়ারের উপরে বসিয়ে দিলাম। এখন কি কাজ করবেন সেটাও কি আমায় বলে দিতে হবে? ম্যামের গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। ভয়ে আমার পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে। ঢোক গেলে বললাম, ম্যাম একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আর আপনি আমার তো কাছে আসবেন না, একটু দূরে সরে বললে ভালো হয়। আর কথা শুনে মনে মনে খুব হাসি পাচ্ছে। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় আসলো। হঠাৎ করে ম্যাম আমার শার্টের কলার ধরে আমাকে চেয়ার থেকে উঠে সোজা দেয়ালের সাথে চেপে ধরলেন। ম্যাম কি করছেন? ছাড়ুন আমায়, আমার একদম ভালো লাগছে না। খেয়াল করলাম ম্যাম তার ডান হাতের তর্জনী আঙ্গুল আমার চেহারায় বলিয়ে যাচ্ছেন, আর কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছেন। তাই নাকি? এখন তো পাগল পাগল অনুভূতি আসছে, তাই না? এই কথা বলে আহাদের বুকের বাম পাশে নিজের ডান হাতটা রাখলাম। ম্যামের এমন কাণ্ড দেখে আর কাজ দেখে আমার হার্টবিট ঘোড়ার গতিতে দৌড়াতে লাগলো। ভয়ে নাক মুখ পুরো শরীর ঘামে ভিজে একাকার। বুকেটা অনেক ভয় পেয়েছে। ওর হার্টবিটের ধুকপুক ধুকপুক শব্দ অনুভব করতে পারছি। কেমন যেন নিজের ভেতরে নিঃশ্বাস অনুভব হচ্ছে। আচ্ছা, ওকে কাছে পেলেই আমার এত ভালো লাগে কেন? আসর গোলাপি ঠোঁটটা আমাকে এত টানছে কেন? আর অবস্থা দেখে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাবে। নিজের অজান্তেই কখন যে নিজের ঠোঁট ওর ঠোঁটের কাছে নিয়ে এসেছি তা খেয়ালই করি নাই। নিজের ঠোঁটটা ওর ঠোঁটের সাথে ছোঁয়া লাগতেই করে চিৎকার দিয়ে আমার মাথাটা ঘুরতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। আরে আরে, ছেলেটা দেখে বেহুশ হয়ে গেল। এর মাঝে চিৎকার শুনে পাশের কেবিন থেকে সুদীপ দৌড়ে আসলো, আর আহাদ বেহুশ হয়ে নিচে পড়ে আছে। আমার চিৎকার শুনে সুদীপ ম্যামের কেবিনে দৌড়ে আসলো। ম্যাম আহাদের চিৎকারের শব্দ শুনলাম। উমা, আহাদের কি হয়েছে? দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো সুদীপ। আহাদ দোস্ত চোখ খোল। এই বেহুশ হয়ে গেলি কিভাবে? আরে সুদীপ, আহাদকে নিয়ে গিয়ে আগে সোফায় শুয়ে দাও। সুদীপ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আহাদকে কাঁধে করে সোফায় শুয়ে দিল। সুদীপ, পানি ছিটে দাও যদি জ্ঞান ফিরে আসে। হ্যাঁ দৌড়ে গিয়ে আহাদের ডেস্কের উপর থেকে পানির গ্লাস পানি নিয়ে আহাদের চোখে মুখে ছিটে দিতে আহাদের আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। ম্যাম আহাদের মাথা তার কোলের উপরে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি টিপটিপ করে চোখ খুলতে তাকিয়ে দেখলাম ম্যাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিলেন। আমি আবার একটা চিৎকার দিলাম, আর একটা লাফ দিয়ে সোফা থেকে পড়ে গিয়ে একটু পিছিয়ে ম্যামের পিছনের ডেস্কের কোনায় চলে গেলাম। ম্যাম দেখুন, একদম আমার কাছে এসে চেষ্টা করবেন না, বাবা ভালো হবে না বলে দিচ্ছি। কি করছো আহাদ? এমন কেন করছো? আমাকে নিয়ে গিয়ে আমার চেয়ারে বসালো সুদীপ। আহাদ হঠাৎ বেহুশ হয়ে গেলি কেন? আর এসব কি আবল তাবল বলছিস? হঠাৎ দিবা বসা থেকে উঠেই আমাদের দুজনের কাছাকাছি এসে বলতে লাগলো, আর বলো না, কাজের চাপটা মনে হয় একটু বেশিই হয়ে গেছে। আর মনে তো হয় খাওয়া দাওয়া একদম সময় মতো করে না। একদম ঠিক বলেছেন ম্যাম। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই সুদীপের নজর গেল আমার ঠোঁটে পিঙ্ক লিপস্টিকের হালকা স্পটের দিকে। এটা দেখে সুদীপ দিবার মুখের দিকে তাকিয়ে দেখলো একবার,
এখন বুঝতে পারছি আহাদের বেহুশ হওয়ার কারণ। মনে মনে খুব হাসি পাচ্ছে। ম্যাম, তাহলে তলে তলে এত দূর। আহাদের কাছে যদি কোনো মেয়ে বেশি লেপটি করে তাহলে আহাদ খুব ভয় পায়। একটা মুচকি হাসি দিয়ে ম্যামের কেবিন থেকে বের হয়ে গেলাম। বুঝতে পারছি না সুদীপের আবার কি হলো, এভাবে বেরিয়ে গেল কেন কেবিন থেকে, আমাকে ডাইনোসরের সামনে একা ফেলে রেখে? হয়েছে হয়েছে, আর ভয় পেতে হবে না। আজকে পাপি তোমাকে বাসায় ডিনার করতে ডেকেছে। আমার সাথে আজকে তোমাকে আমার বাসায় যেতে হবে। হঠাৎ আমার চোখ আটকে গেল ম্যামের ওই মায়াবী সেই হাসির দিকে। কি সুন্দর তার মুক্তছাড়া হাসি। আগে তো এভাবে কখনো ম্যামকে দেখিনি। ম্যাম হাসতে হাসতে তার ডেস্কে চলে গেলেন। মাথার পেছনে হাত দিয়ে চুল চুলকাতে লাগলাম। ধ্যাত, কি ভাবছি এসব আমি? কি মিস্টার, এখনো কি ওখানেই বসে থাকবে? আর হা করে কি দেখছো এভাবে? আর আজ রাতে আমার সাথে যাবে তো? বাপি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছেন। ম্যামের কথা শুনে একটু লজ্জা পেলাম। তারপর দাঁড়িয়ে গেলাম। যাবো ম্যাম। তারপর বসে কাজ করতে লাগলাম। সেদিন রাতে ম্যামের সাথে গাড়ি করে তার বাসায় চলে আসলাম। আর প্রবেশ করতেই আমার প্রিয় বিরিয়ানির সুঘ্রাণ আমাকে মুগ্ধ করে দিল। ভেতরে প্রবেশ করে হাত মুখ ধুয়ে নিলাম। বাড়িটা বিশাল। তারপর আঙ্কেলের সাথে আড্ডা দিতে বসলাম। আড্ডার এক পর্যায়ে আমি, আচ্ছা আঙ্কেল, আন্টিকে কোথাও দেখছি না যে? আর বলো না বাবা, দিবা ছোট থাকতেই তার মা মারা গেছে। সরি আঙ্কেল। হঠাৎ আম্মুর কথা মনে পড়তেই বুকটা ছ্যাদ করে উঠলো, চোখটা নিমেষে জলে ভরে উঠলো। হঠাৎ প্রত্যেকজন ম্যাম এসে আমার হাত ধরে আমাকে টেনে তুললেন। আরে আহাত, এখানে বসে বসে আর আড্ডা মারতে হবে না। আড্ডা সারা জীবন মারতে পারবে। এখন খাবে, আসো। সারা জীবন আড্ডা দিতে পারবো মানে? আরে ওইসব বাদ, এখন আসো তো। আর বাপি, তুমিও কি শুরু করলে আহাদের সাথে? আসো, খাবে। ও মা, চলো। আমাকে টেনে ম্যাম খাবার টেবিলের একদম মাথার চেয়ারে বসিয়ে দিলেন। আর আরেকটা মাথার চেয়ারে আঙ্কেল বসলেন। হঠাৎ ম্যামের দিকে নজর পড়তে অবাক হয়ে গেলাম। ম্যাম একটা ডিজাইনার 3 পিস পরেছেন, সাথে কাচের চুড়ি, কানে সোনার কানের দুল। যা লাগতেছে না ম্যামকে, সিনেমার হিরোইন। দিবা আমাকে আর আঙ্কেলকে খাবার দিয়ে নিজেও সাথে ডিনার করতে বসে পড়েছে। আরে আহাদ, খাওয়া। আঙ্কেল তাকিয়ে দেখে আমি দিবার দিকে বোকার মতো তাকিয়ে আছি, আর দিবা লজ্জা পাচ্ছে। হঠাৎ কাশির শব্দে আমার হুঁশ ফেলল। একটু লজ্জা পেলাম। তারপর খাওয়া শুরু করলাম। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে পায়ের সুরসুরি অনুভব করলাম। হাসি পাচ্ছে খুব, কিন্তু হাসি থামাতে চেয়েও থামাতে পারছি না। ম্যামের দিকে চোখ পড়তেই দেখলাম ম্যাম মিটিমিটি করে হাসছেন। আমার সাথে চোখাচোখি হতেই আমাকে একটা চোখ মেরে দিলেন। এটা দেখে আমার চোখ ফুটবলের আকৃতি ধারণ করলো। ভাই এবার সুরসুরির মাত্রা আরও বেড়ে গেল। আর হাসি থামাতেই পারলাম না। হি হি করে এসে দিলাম। হাসির চোটে চেয়ার থেকে পড়ে গেলাম। আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম। আর ওদের দিকে চোখ পড়তে দেখলাম ম্যাম রাগি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আঙ্কেল আমার দিকে আবলের মতো তাকিয়ে আছে। খেয়াল করে দেখি আঙ্কেলের পুরো মুখে বিরিয়ানি লেগে আছে। বুঝতে বাকি রইল না, আমার মুখ থেকে বের হয়ে সোজা আঙ্কেলের মুখে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াতে লাগলাম। বসো বাবা, বসো। যা চিল কুল, এগুলো আমি পরিষ্কার করে আসছি। বুঝলাম না আঙ্কেল এটা নিয়ে রিয়েক্ট কেন করলেন না। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়তে বুকটা ভয়ে কেঁপে উঠলো। আল্লাহ, হাজরাইলে দিয়ে গাড়ি পাঠাও, আমি তোমার কাছে চলে আসি। খাবার টেবিলটা যে কাছের, তার মানে ম্যাম আমার পায়ে সুরসুরি দিয়েছি সেটা আঙ্কেলের চোখ এড়ায়নি। এই যে মিস্টার, কি এত ভাবা হচ্ছে? বসছো না কেন? একটা বলদ মার্কা হাসি দিয়ে বসে পড়লাম। এর মাঝে আঙ্কেলও মুখ দিয়ে আবার খেতে চলে আসলেন। এবার চেয়ারের নিচে নিজের পাটা গুজে নিলাম। সেদিনের মতো অফিসে চলে আসলাম। আর ম্যামের কেবিনে গিয়ে আমি তো থতমতো খেয়ে গেলাম। আমার কলেজেটা মনে হয় কেউ ছেড়ে বের করে নিয়েছে। ম্যাম, আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। কি আর করবো, বাড়িতে তো ভালো লাগে না। যদি নিজেকে একটু কাজের চাপে রাখতে পারি তাহলে হয়তো নিজের একাকিত্বটাকে বলে থাকতে পারবো। তো আমরা যদি এই পেন্সিল ক্যামেরাটাকে বাজারে অন্য প্রোডাক্টের তুলনায় 30% কম মূল্যে দিতে পারি, তাহলে 68% চান্স আছে আমাদের কোম্পানির র্যাঙ্ক আগের তুলনায় 59% বেড়ে যাবে। কিন্তু ম্যাম, এই পেন্সিল ক্যামেরাটার যদি তেমন বিক্রি না হয় যেমনটা আমরা আশা করছি, তাহলে? নাইস কোশ্চেন। যদি শুধু বাংলাদেশের কথাই আসে তাহলে বাংলাদেশে গত 2 বছর আগে যেমনটা অবস্থায় ছিল এখন কিন্তু তার চেয়ে অনেক বেশি উন্নত করেছে আমাদের দেশ। সাথে আপডেট হয়েছে মানুষ, সাথে মানুষের দরকার পড়েছে SPY ক্যামেরার। অন্য রাষ্ট্রের কথা না হয় বাদ দিলাম, যদি শুধু বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার কথাই বিবেচনা করি তাহলে আমাদের এই পেন্সিল ক্যামেরা বা SP ক্যামেরা যদি শতকরায় 2%ও বিক্রি হয় তাহলেও আমরা সাকসেসফুল। সেখানে বাকি রাষ্ট্রের কথা না হয় বাদে দিলাম। আপনাদের বাকি প্রশ্নের উত্তর মিস্টার আহাদ দিবেন। বসে পড়লাম নিজের চেহারে। মিস্টার আহাদের দিকে তাকিয়ে দেখি নখ কামড়াচ্ছে আর কি যেন চিন্তা করছে। 2-3 বার ডাক দিলাম, কিন্তু এবার আহাদের কোনো সাড়া না পেয়ে আমার মাথায় রক্ত উঠে গেল।
মিস্টার আহাদ! আচমকা ম্যামের চিৎকার শুনে ধরফড়িয়ে দাঁড়িয়ে গেলাম। উপস্থিত সকলে হি হি করে আসতে শুরু করলো। সাইলেন্স! আর মিস্টার আহাদ, দারোয়ানের মতো সালাম না দিয়ে এসে প্রেজেন্টেশনটা দিয়ে আমায় উদ্ধার করুন। যাও, আর সোজা কেবিনে আসবে। তারপর মিটিং রুম থেকে বের হয়ে সুদীপের কেবিনের দিকে যাচ্ছি, হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। ও মা গো, কোন আটার বস্তা আমার গায়ের উপর পড়ে গেছে রে! চোখ খুলতে দেখলাম মারজান আমার বুকের উপর পড়ে আছে। মাথা ঘুরিয়ে দেখলাম আশেপাশে এক গাদা ফাইল পড়ে আছে। ওফস, আহাতকে একটু আগেই বকা দিয়েছিলাম, হয়তো ও সেটার জন্যই কষ্ট পেয়েছে। না, ওর মনটাকে ভালো করতে হবে। এখন আহাতকে নিয়ে একটা রেস্টুরেন্ট থেকে ভালো মন্দ খাইয়ে নিয়ে আসি, হয়তো এতে ওর মনটা ভালো হয়ে যাবে। এটা করাই ঠিক হবে। কেবিন থেকে বের হয়ে একটু সামনে আসতেই আমার চোখ কপালে উঠে গেল। এটা আমি কি দেখছি? আহাদ! আমার মায়াবী চেহারার দিকে আনমনে তাকিয়েছিল মারজানা। হঠাৎ দিবার চিৎকার শুনে মারজানের বুকটা ভয় কেঁপে উঠল। মারজানা দেখলাম আমি ভয়ে চুপসে গেছি। হঠাৎ আমি মারজানাকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম আর নিজে উঠে দাঁড়ালাম। ম্যাম, আসলে ম্যাম হয়েছে কি? স্টপ! কষিয়ে দিলাম মারজানার গালে একটা চড়। আমার আহাতের দিকে নজর তুলেও তাকালে তোর ওই ডিমের মতো চোখ দুটো তুলে নিব। সরি ম্যাম, কাঁদতে কাঁদতে চলে গেলাম। আর তুই আয় আমার সাথে, তোর খবর নিচ্ছি। সরি ম্যাম। ম্যাম আমার ডান হাত ধরে টানতে টানতে সোজা তার কেবিনে নিয়ে আমাকে আমার ডেস্কে বসিয়ে দিলেন। পুরো বাচ্চাদের মতো লাগছে। যাও, এবারের মতো মাফ করে দিলাম। পরের বার যদি এমন কিছু চোখে পড়ে তাহলে খবর করে দিব। ম্যামের মাথায় সমস্যা হয়েছে নাকি? নাকি আজকে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে? কি হলো, মুখ এমন করে আছো কেন? আসলে ম্যাম আমার পাওনা চটটা তো আপনি এখনো দেননি, যদি আমার ভুল নেই। ধুর বোকা, আমি জানি তোমার কোনো ভুল নেই। ম্যাম কিভাবে বুঝলেন? কারণ আমি যখন তোমাদের দেখলাম তখন মারজানা তোমার উপরে ছিল, আর যদি তুমি ইচ্ছে করে করতে তাহলে তুমি অবশ্যই মারজানার উপরে থাকতে। ও, তাই আমার ভাগ্যের চট্টা বেচারা মারজানার উপরে পড়লো। ওই, তোর ওই মেয়েটার জন্য এত দরদ দেখাতে হবে না, এখন মন দিয়ে কাজ কর। ও ওকে ম্যাম, কাজ করছে। হঠাৎ মনে হলো ম্যাম আমাকে দেখছে। আচমকা মাথা উঠিয়ে ম্যামের দিকে তাকিয়ে দেখলাম কই না তো, ম্যাম তো কাজ করছে। কিন্তু আমার এমন কেন মনে হলো? দূর, হয়তো আমার মনের ভুল হবে। উফ, ভাগ্যিস বুঝতে পারেনি। সেদিনের মতো কাজ করে বাসায় চলে আসলাম। পরদিন সকালবেলা অফিসে ম্যাম আমার ডেস্কে এসে আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আজকে ম্যামকে যে সুন্দর লাগছে না, দেখেই তো সরাতে পারছি না চোখ। এই যে মিস্টার, মন কোথায়? না ম্যাম, তেমন কিছু না। আসলে একটু ওয়াশরুমে যেতাম, 1 নাম্বার চেপে যায়। ওকে যাও। দেখলাম আহাত কেবিনের বাইরে যাচ্ছে। এই, বাইরে যাচ্ছ কেন? কেবিনের ওয়াশরুমে যাও। ম্যাম আসলে একটু মাইন্ড ফ্রেশ করে আসি, তাই আর কি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরবে। ম্যামকে বলে কেবিনের বাইরে চলে আসলাম। এখন একটু ভালো লাগছে। স্টাফ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর সেখান থেকে বাইরে আসতে দেখলাম মারজানাও গার্লস ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। হ্যালো মারজানা, কেমন আছো? আরে আহাত, কি অবস্থা? আসলে সরি, গতকালের ঘটনার জন্য আমার জন্য তোমাকে ম্যামের বকা শুনতে হলো। আরে বাদ দাও এসব কথা, আমাদের দুজনেরই বলছিল। চলো ক্যান্টিনে গিয়ে কথা বলি। আর 18 মিনিট পরে তো লাঞ্চ টাইমই হয়ে যাবে। চলো। আচ্ছা, সেদিন তো বলে না তোমার কেমন মেয়ে পছন্দ। মারজানার সাথে হাঁটতে লাগলাম ক্যান্টিনের উদ্দেশ্যে। তেমন কোনো পছন্দ নেই। মেয়ে শিক্ষিত প্লাস ধার্মিক আর একটু রোমান্টিক হলেই হবে, যে নিজের থেকে বেশি আমাকে ভালোবাসবে। যদি এমন কোনো মেয়ে পাই তাহলে বিয়ে করে নেব। ও মা, তাই? আদ হেল্প। মারজানের দিকে তাকিয়ে দেখি সে চোখ ডলতেছে। এই চোখ ডলবে না, কি হয়েছে? আরে কি, একটা ময়লা উড়ে এসে চোখে আচমকা ঢুকে গেল। আউচ! এই একদম চোখ ডলবে না। পাশের একটা খালি ডেস্কে চেয়ার টেনে মারজানাকে চেয়ারে বসিয়ে দিলাম। আর মারজানার গালে হাত দিয়ে ডান হাত দিয়ে মারজানার চোখটা ফু দিয়ে ময়লাটা বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। আর মারজানাও আমার পিঠে আর মাথায় হাত দিয়ে দিল। অবশ্য এটা স্বাভাবিক, কারণ তার চোখটা একটু ফুলেও গেছে। ডিজাইন চেক করছে, হঠাৎ নজর গেল সিসিটিভি ফুটেজের দিকে। আর যেটা দেখলাম সেটা দেখার পর আমার হাত থেকে সাথে সাথে ফাইলটা পড়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। এখন ঠিক আছে স্যার? এখন হয়ে গেছে তো? হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে। মাথাটা একটু তুলে দাঁড়ালাম। হঠাৎ কোত্থেকে যেন ম্যাম এসে আমার শার্টের কলার টেনে তার দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে আমার গালে কষে 2টা চড় বসিয়ে দিলেন, 2 গালে 1 জোড়া হাত দিয়ে। চলো চলো চোখে তাকিয়ে আছি। পুরো অফিসের স্টাফ এক প্রকার জড়ো হয়ে গেছে। ছি, অফিসে এসব করতে লজ্জা করলো না তোর? আমার কথা একবারও ভাবলি না? ম্যামের মুখের কথা শুনে মাথা তুলে তাকাতে অবাক হয়ে গেলাম। ম্যামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ম্যামের গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। নাকের ডগাও লাল হয়ে বিন্দু বিন্দু ঘাম একত্রিত করেছে। খুব শখ তাই না তোর? আয় আমার সাথে আয়।
ম্যাম আমার ডান হাত ধরে তার পুরো শক্তি দিয়ে টানতে টানতে তার কেবিনের ভিতরে নিয়ে আমাকে ছুঁড়ে মারলেন। সোজা গিয়ে সোফার উপরে পড়লাম। বাইরে অন্য স্টাফরা বিভিন্ন কথা বলছে। হঠাৎ দরজা লক করার শব্দে দরজার দিকে তাকাতে আমার বুকটা কেঁপে উঠল। তারপরে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ম্যাম, আপনি দরজা লক করলেন কেন? একটা মুচকি হাসি দিয়ে আহাদের দিকে এগোতে লাগলাম। আহাদ পিছাতে লাগলো। ম্যাম দেখুন, একদমই আমার কাছে আসবেন না, আসবেন না একদমই। দেখুন ম্যাম, দূরে সরে কথা বলুন, আমার ভয় লাগছে। দেখুন ম্যাম, আমি কিন্তু চিৎকার করব। কি? তুই চিৎকার করবি? চিৎকার করার খুব শখ, তাই না? ম্যাম এমন করছেন কেন? ম্যাম আমার শার্টের কলার ধরে আমাকে ধপ করে দেয়ালের সাথে মিশিয়ে দিলেন আর আমার দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ম্যামের হাত থেকে জোর করে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিলাম আর জেনে সেখান থেকে চলে যাব তখন ম্যাম আমার হাত ধরে টেনে আমাকে আবারও দেয়ালে ছুঁড়ে মারলেন আর আমাকে দেয়ালের সাথে মিশিয়ে নিলেন। ম্যাম এসে তার আমার ডান হাত দিয়ে চেপে ধরলেন দেয়ালের সাথে আর আমার পেট বরাবর একটা ঘুষি মারতেই আমি ব্যথায় কুকড়ে উঠলাম। খুব শখ না তোর আমাকে ধোকা দেওয়ার? আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে চাস? তুই আমার না হলে আর কারোরই হতে পারবি না, কারোর হতে দিব না আমি। ম্যাম এসব কি বলছে আর কেনই বা বলছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ ম্যাম আমার ডান হাতটাকে মোচড় দিয়ে আমার পিঠের পিছনে নিয়ে গেলেন আর আমাকে দুপ করে জড়ে ধরে তার মাথা আমার বুকের সাথে চেপে ধরলেন। একদম নড়বি না। তোর হাতটা আরেকটুকু মোচড় দিতেই ও ব্যথায় কুকড়িয়ে উঠল। দুই হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজের মাথা ওর বুকের বাম পাশে চেপে ধরে ওর হার্টবিট শোনার চেষ্টা করতে লাগলাম। ওর বুকে মাথা রাখতেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। ম্যাম ছাড়ুন, আমার লাগছে তো। আমি বলতেই ম্যাম আমাকে আরো জোরে টাইট করে নিজের মাথা বুকের সাথে চেপে ধরলেন। মনে হয় আমি কোনো চোর যে চাললেই পালাবো। ম্যামের শরীরের গরম তাপ অনুভব করতেই আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। না পারছি নড়তে, না পারছি ম্যামকে কিছু বলতে। ঘামে পুরো শরীরটা ভিজে গেছে। মনে হয় আমাকে কেউ ওভেনের ভিতরে গরম হওয়ার জন্য ঢুকিয়ে দিয়েছে। ম্যাম আমার কিন্তু ভালো লাগছে না, এসব কি করছেন? ছাড়ুন আমায় ম্যাম, প্লিজ। শুধু শুধু চেষ্টা করে লাভ নেই বাবু, ছাড়াতে পারবে না আমায়। তোমাকে শাস্তি এবার আমি দিবই। কিসের শাস্তি? দোষটা কি আমার? কি করেছি আমি? ওলে বাবা রে, এখন তো ভাজা মাছটাও উল্টো করে খেতে না জানার ভানটাই ভালোই করতেছ। তা এত মুখোশ কিভাবে রাখো নিজের মাঝে? কি সব বলছেন ম্যাম? কিসের মুখোশ? কি করেছি আমি? তাহলে সেটাও আমাকে বলে দিতে হবে। ওকে শোন, তাহলে অন্য মেয়েদের সাথে লটর পটর করার শাস্তি, অন্য মেয়েদের সাথে আমার সামনে হেসে হেসে কথা বলার শাস্তি, মারজানাকে কিস করার শাস্তি। হোয়াট? আমি কখন মারজানাকে? অশরীরে মাতাল করা ঘ্রাণ আমাকে বারবার পাগল করে দিচ্ছিল আর সামলাতে না পেরে সোজা আহাদের বুকের বাম পাশে কামড় বসিয়ে দিলাম। ম্যামের কামড়টা খেয়ে আমার মাথা ঘুরতে লাগলো। ভয়ে ঘাম তো ঝরেই চলেছে। হঠাৎ খেয়াল করলাম ম্যাম আমার শার্টের বোতাম খুলতেছে। নিজের ডান হাত ম্যামের জন্য নাড়াতে পারছি না। তাড়াতাড়ি নিজের বাঁ হাত দিয়ে ম্যামের হাতটা ধরলাম। নিমিষের আগে ম্যামের মুখটা লাল হয়ে গেল আর আমার বাঁ হাতটা কামড়ে দিলেন ম্যাডাম। আর আমি চিৎকার করে উঠলাম আবার। একদম আমার কাছে বাধা দেওয়ার চেষ্টাও করবি না, যা হচ্ছে হতে দে, না হলে তোর স্বাস্থ্যের জন্যই ভালো হবে না। এই বলে আহাদের শার্টের উপরে কয়েকটা বোতাম খুলে ফেললাম আর ওর পশমে আকৃত পাগল করা ঘ্রাণে যুক্ত মায়াবী বুকে এলোপাথারি কিস করতে লাগলাম। মনে মনে চিন্তা করছি ম্যাম আসলে কি করতে চাইছে আমার সাথে। হঠাৎ মাথায় যেটা আসলো সেটা চিন্তা করে আমার বুকটা কেঁপে উঠলো। আমি যে চেষ্টা করে ম্যামকে ছাড়াতে পারছি না। যাই হোক, উনি একজন মেয়ে, উল্টাপাল্টাবার কত হাত লেগে গেলে আমায় কাঁচা গিলে খাবে। ম্যাম প্লিজ, আমার ভালো লাগছে না। তুমি কোন সাহসে অন্য মেয়েদের সাথে কথা বললা? তুমি কোন সাহসে আমার ভালোবাসাকে বুঝেও না বোঝার ভান করে ওই ডাইনি পিশাচিনি মারজানার সাথে? ছি, তুমি কি ভুলে যাচ্ছ তোমার উপর সব অধিকার আমাকে দিয়ে গেছেন তোমার মা? তোমার ভালো খারাপ সব এখন আমার হাতে। আমি যা যা করবো, যা করতে বলবো তাই করতে হবে তোমায়, করতে বাধ্য তুমি। এ কথা বলেই ম্যাম আমার গলায় গালে কিস করতে লাগলেন। প্লিজ ম্যাম, আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। ম্যাম আমাকে ছেড়ে দিন, আমার একদম এসব ভালো লাগছে না। তোমার যেমন ভালো লাগছে না ঠিক তেমনই আমারও ভালো লাগতেছে না। যখন তুমি আমারই সামনে অন্য মেয়েদের সাথে লাঞ্চ করতে, আড্ডা দিতে, এমনকি হেসে হেসে কথা বলতে, তখনই আমার শরীরটা জ্বলে উঠত। তবুও চুপচাপ সব সহ্য করতাম। কিন্তু সেই সহ্যের বাঁধ আজ তুই ভেঙে দিলি। ওদের সাথে এত কথা কিসের তোর? কই একদিন তো ওদের মতো করে আমার সাথে ভালো করে হাসি মুখে কথা বললি না? রাগটা আরও বেড়ে গেল। নিজের বাম হাতের তীক্ষ্ণ নখ দিয়ে আহাদের বুকের উপরে আশ্রয় দিতে লাগলাম। আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আমি যেন শক্তিহীন কোনো জড় বস্তুতে পরিণত হয়ে গেছি। ম্যাম তার ধারালো নখ দিয়ে বারবার আশ্রয় যাচ্ছেন আমার পুরো বুকটাকে।
আরো কষ্ট দিব তোকে। আহাত তুই শুধু আমার, আর কারো না। আমার না হলে তুই আর কারো হবি না। আজকের পর থেকে আমি ছাড়া অন্য মেয়েদের সাথে যেন হেসে কথা বলার সাহস যেন না পাস, তাই তোর এই শাস্তি। আমি বলবো, হাজারবার বলবো, আমি আপনার কে? আপনার গায়ে এত লাগে কেন আমি ওদের সাথে কথা বললে? কথাটা বলার সাথে সাথে দিবা ম্যাম তার এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলেন, আর আরেকটা হাত দিয়ে আমার মাথার পেছনে চুলগুলো আঁকড়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। ম্যামের ঠোঁটের ছোঁয়াপে আমার শরীরে এক প্রকার জ্বর উঠে গেছে। ম্যামের এমন কাজ দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ম্যামের দুই কাঁধে হাত দিয়ে দিলাম ধাক্কা, আর সাথে সাথেই কষিয়ে দিলাম একটা চর। তুই আমাকে মারলি? আমার চরিত্র নিয়ে এত বড় কথা? তোকে কি এমন করেছি আমি? শুধু ভালোই তো বাসতে চেয়েছি। তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস, আমার চরিত্র নিয়ে কথা বলেছিস। জীবনে অন্য কোনো ছেলের সাথে রিলেশন তো দূরের কথা, শুধু দরকারে বন্ধুত্ব করেছি। আর লাইফের প্রথমবার তোকে ভালোবেসেছি, আর তুই আমার ভালোবাসাকে অপমান করলি। এর শাস্তি তোকে পেতেই হবে আহাত আফ্রিদি। আমি গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি আর ম্যামের কথাগুলো শুনছি। হঠাৎ ম্যামের কি যেন হয়ে গেল। ম্যাম তার ডেস্কের উপরে থাকা কম্পিউটার ফাইল সবকিছু ফেলে দিতে লাগলেন। আজ প্রথমবার মনে হচ্ছে ম্যাম যেন পাগল হয়ে গেছেন। আমি ভয়ে বোকার মতো বসে আছি, বসে বসে সব দেখছি। হঠাৎ ম্যাম আমার দিকে একবার তাকিয়ে আগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি যেন কেবিন থেকে বেরোতে যাব, অমনি দরজা খোলার চেষ্টা করতে বুঝতে পারলাম ম্যাম বাইরে থেকে দরজা লক করে গেছেন। বুঝলাম আমি যেন পালাতে না পারি, সেই জন্য ম্যাম এটা করেছেন। ধ্যাত ড্যামিট। কেবিনের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, শার্ট ঠিক করে নিলাম। ঠোঁটটা হালকা ফুলেও গেছে, বুকের বিভিন্ন স্থানে ছুলে গেছে। কেবিন এসে সোফায় বসে আছি মনমরা হয়ে। হঠাৎ দরজা খোলার শব্দে ঘুরে তাকিয়ে দেখলাম ম্যাম এসেছেন। কিছু বলতে যাব, অমনি আমার শার্টের কলার ধরে টানতে টানতে কেবিনের বাইরে নিয়ে এসে হাঁটতে লাগলেন। আমাদের দুজনেরই চোখে চলাচল জল আবৃত। দেখলাম স্টাফরা কানাফোসা করছে, কেউ আবার হা হয়ে তাকিয়ে আছে। আহাতকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এসে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে আহাতকে ছুঁড়ে মারলাম, আর তার পেছনে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজেও গাড়ির ভেতরে ঢুকে পড়লাম। আর ড্রাইভারও গাড়িতে বসে পড়ল। ড্রাইভার চলো। ইয়েস ম্যাম। আমাকে ধরে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাম? আমি যাব না, আমি গাড়ি থেকে নামবো। আমাকে নামিয়ে দিয়ে আপনি যেখানে খুশি চলে যান। এই কথা বলে যে না গাড়ির দরজা খুলতে যাব, অমনি ম্যাম আমাকে টেনে গাড়ির ভিতরে বসিয়ে দিলেন। আর ম্যাম ইশারা করতেই ড্রাইভার গাড়ির সকল দরজা লক করে দিল। হঠাৎ খেয়াল করলাম ম্যাম কি যেন তার ব্যাগ থেকে বের করছে, আর যেটা বের করে আমার মাথায় ঠেকালো সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ ম্যামের হাতে বন্দুক, আর সেই বন্দুকটা ম্যাম আমার মাথায় তাক করে আছেন। একদম চালাকি করবি তো সোজা উপরে পাঠিয়ে দিব। চুপচাপ দেখতে থাক কি হচ্ছে, আর যা হচ্ছে তা হতে দিবি। যদি কথার একটুও নড়চড় হয় তাহলে তোর দিন শেষ মনে কর। আমার চোখ দিয়ে টপটপ করে জল ঘুরিয়ে পড়ছে। আসলে কি চাই ম্যাম? কেন তিনি আমার সাথে এমন করছেন? কিছুক্ষণ পরে গাড়ি এক স্থানে ব্রেক করলো। আশেপাশে একটু তাকিয়ে দেখলাম ম্যাম এটা তো কাজে অফিস, আমরা এখানে কি করছি? কারো কি আজ বিয়ে আছে এখানে? আপনি কি আমাকে সাক্ষী হিসেবে নিয়ে এসেছেন নাকি? ও ম্যাম, তাহলে এত কিছু করার কি দরকার ছিল? আমাকে বলতেন যে কারো বিয়ে সাক্ষী হতে হবে, আমি এমনিতেই চলে আসতাম, আপনার এত কষ্ট করতে হতো না। উফ, পক পক করে আমার মাথাটাই নষ্ট করে দিল। এই গাড়ি থেকে নামো। তারপর সকলে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। বাসলাম আমি কি নাকি চিন্তা করছি, মনে মনে বললাম। হঠাৎ ম্যাম আমার হাত ধরে টানতে টানতে কাজ অফিসের ভিতরে নিয়ে আসলেন। ভেতরে আসতে দেখলাম দুইজন মেয়ে আর দুইজন ছেলে স্টাফ, তাদের সাথে সুদীপও আর মার্জানাও আছে। সুদীপ, তোর আজকে বিয়ে? ছি সুদীপ, তুই আর মার্জানা আজকে বিয়ে করবি? তা আমাকে জানালি না? আমাকে কি তোরা বন্ধু মনে করিস না? দেখলাম মার্জানা সুদীপ লজ্জায় লাল হয়ে আছে। হয়েছে হয়েছে সুদীপ, তোমাদের বিয়েও আমরা ধুমধাম করে দিব। এখন আর লজ্জা পেতে হবে না, যেটার জন্য এসেছিস সেটা করুন। আহাদ চেয়ারে বসো। বিয়ে তো সুদীপ আর মার্জানার, তাহলে আমি বসবো কেন? আর ম্যাম আপনি বসছেন কেন? ওই তুই বসবি না কি? আহাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বললাম কথাটা। বসছি দূর, খালি ভয় দেখায়। স্যার আপনি আমার কাজটা করুন। কাজে আহাদের সামনে কাগজ নিয়ে দিলেন। বাবা এখানে একটা সাইন করে দিন। ম্যাম আমি কেন সাইন করব? সেটা তো সুদীপের করার কথা। ওই তুই সাইন করবি নাকি তোর মাথায় এটা? না করছি, আল্লাহ জানে কার সাথে আমার বিয়ে পড়িয়ে দিল। হাত পা কাঁপাকাঁপি করতে করতে সাইনটা করে দিলাম। এই তো গুড বয়। আমিও কাগজটা টেনে নিয়ে সাইন করে দিলাম, আর তারপর সুদীপ আর মার্জানা সহ অন্য দুইজনও সাইন করে দিল। আমি কোনো কবল টবল বলতে পারবো না। পেতনি ম্যামটা আমার ডান পেয়ে খুব জোরে পাড়া দিয়ে দিয়েছে, আর দেখলাম আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে আর বন্দুকটা নিয়ে নাড়াচাড়া করছে। ভয়ে ভয়ে ফোপাতে 3বার কবল বলে দিলাম। তারপর দেখলাম ম্যাম এভাবে 3বার কবল বলে দিলেন। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না।
আমার স্বাধীন জীবনটাকে ম্যাম তার জীবন নামক দড়িতে বেঁধে ফেলেছেন। বুঝলাম না আজ কি থেকে কি হয়ে গেল। জীবনটা কতটাই না আজব, তাই না? এই তো সকালেই ছিলাম সিঙ্গেল, আর এখন হয়ে গেলাম মিঙ্গেল। কংগ্রাচুলেশন ম্যাম, কংগ্রাচুলেশন আহাদ। মামা বিয়েটা তো করে ফেললি, তাও আবার বসকে। মামা ট্রিট দিবি কবে? ট্রিট তোর পিছন দিয়ে দেবো, যা ভাগ। আমি মরতেছি আমার জ্বালায়, ও আসছে ট্রিট মারাইতে। হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। ও ট্রিট না দিলেও আমি দিব। বাবু চলো, বাসায় যেতে হবে। আজ না আমাদের বাসর রাত। কিসের বাসর? কে বাসর করবে? আমি কোনো বাসর টাসর করতে পারবো না, করবো না। আমি বাসায় যাব। উঠে চলে আসবো এমন সময় ম্যাম আমার সামনে এসে তার বন্দুকটা তার মাথায় ঠেকিয়ে দিলেন। তুমি যদি এখন আমার কথা মতো না চলো, তাহলে আমি এখনই এখানে নিজের প্রাণ ত্যাগ করে দিব, আর সুইসাইড নোটে তোমার নাম লিখে দিব। পরিচয় বিপদে আর কিছু না বলে ম্যামের সামনে 2 হাঁটু গেড়ে বসে পড়লাম। ম্যাম, আপনি যা বলবেন তাই করব, তবুও নিজের কোনো ক্ষতি করবেন না। আপনার কিছু হয়ে গেলে আমি কাকে? কি বলো তারপর? তুমি কাকে? তারপর কি? কি কিছু না, চলুন চলুন। একটু লজ্জা পেলাম আর উঠে হাঁটা ধরলাম। তারপর ম্যাম একটু পরে ভিতর থেকে বেরিয়ে আসলেন আর আমার হাত ধরে টান দিয়ে সোজা গাড়িতে বসিয়ে দিলেন, আর ড্রাইভারও গাড়ি চালাতে লাগলো। যত যাই হয়ে যাক না কেন, পিছনে ভুলেও তাকাবেন না। ওকে ম্যাম, গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ ম্যাম আমার কোলের উপর বসে পড়লেন আর আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। প্রথম প্রথম খারাপ লাগলেও একটু পরে চিন্তা করলাম, নতুন বউ, তার উপরে এত সুন্দরী, একটু মিষ্টি না খেলে কি হয়? সায় দিতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে তবুও ছাড়ছে না। অনেক কষ্টে ম্যামকে নিজের থেকে ছাড়িয়ে পাশে ছিটে বসিয়ে দিলাম। ম্যাম, এখন না এসব থাক, এসব নিয়ে পরে ভাবা যাবে। সামনে তো ড্রাইভার আছে, সে কিছু না দেখলেও বুঝতে তো পারছে। রাতে এসবের প্রতিশোধ নিব, কিন্তু এখন তোমার কোলে বসবো, এক লাফে আহাদের কোলে উঠে। ভয় লাগছে যদি ম্যামের বাবা আমাকে মেনে না নেয়। ম্যামের পিছনে লুকিয়ে আছি। আমরা এখন বাড়ির সদর দরজার সামনে। হঠাৎ দরজা খুলে গেল আর আঙ্কেলকে দেখে বোকা বনে গেলাম। আরে দিবা, সাইড দাও, আমার একমাত্র মেয়ের একমাত্র জামাই এসেছে। ওই কে আছিস? বরণ কর জামাই বাবাজিকে। আবুল হয়ে আছে আমি। আমাকে আঙ্কেল বরণ করে ঘরে তুললেন। আমার গলায় ফুলের মালা দেওয়া হলো। আমাকে নিয়ে সোফায় বসালেন আঙ্কেল, আর দেখলাম পুরো বাড়ি মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। আঙ্কেল, আপনি আমাকে মেনে নিয়েছেন? ওকে বাবা। তারপর আঙ্কেল থুকু বাবার সাথে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় একটু নাস্তা করে নিয়েছিলাম। বাড়ি মোটামুটি সাজানো শেষ। অবশ্য ম্যামের রুমে এখনো যায়নি। এখন বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। রাত প্রায় 11টা বাজে। রাতে খাবারের পর সোজা এখানে চলে এসেছিলাম। মায়ের ছবিটা বুকের উপর রেখে দোলনায় ঝুলতেছি আর মায়ের ছবির সাথে কথা বলছি। মা, ও মা, কেন আমাকে একা রেখে চলে গেলে? আচ্ছা বলবে, আমার ভাগ্যটা এমন কেন? সবাই শুধু আমাকে ছেড়ে চলে যায় কেন? জানো মা, এখন কাউকে ভালোবাসতে খুব ভয় হয়, কারণ যদি তাকে তোমার মতো হারিয়ে ফেলি। আমি দিবাকে কখনো স্বামীর অধিকার দিতে পারবো না মা। আমি দিবাকে কখনো স্বামীর ভালোবাসা দিতে পারবো না যদি তখন আমি তাকে হারিয়ে ফেলি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে চোখটা মুছে নিলাম। পেছনে ফিরে দেখি বাবা দাঁড়িয়ে আছেন। বাবা, আমি বুঝতে পারি তোমার মনের ভিতরে কি চলছে। দেখো, আমার পরিবার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। একমাত্র দিবা মা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। দেখো বাবা, দিবা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাকে দূরে ঠেলে দিও না। আমার মেয়েটার মন ভেঙে যাবে। তার কষ্ট দেখার ক্ষমতা আমার ভিতরে নেই। দিবা এখন তোমার স্ত্রী। তোমার সম্পূর্ণ দায়িত্ব হলো স্বামীর অধিকার বা ভালোবাসা দিয়ে তোমার স্ত্রীকে যত্নে রাখা। হাদিসে আছে, সেরা মুমিন হলো সেই ব্যক্তি যে পরিবার আর স্ত্রীর সাথে ভালো আচরণ করে। বাবা, আমি হাত জোর করে তোমার কাছে দিবার করা সকল অত্যাচারের জন্য ক্ষমা চাচ্ছি। তবুও বাবা, আমার মেয়েটাকে ভুল বুঝে তাকে কষ্ট দিও না। আরে আরে বাবা, কি করছেন? আপনি আমার বাবা, আর বাবা কোনোদিন সন্তানের কাছে ক্ষমা চায় না। আমি তো অনেক আগেই ম্যামকে ক্ষমা করে দিয়েছি। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। বাবা, যাও এখন বাসুর করে, দীপা অপেক্ষা করছে। তারপর বাবা আমাকে বাসর ঘরে দরজার সামনে দিয়ে আসলেন। ভয় হচ্ছে খুব, ঢুকতেই মন চাচ্ছে না। আল্লাহ জানে ম্যাম যেভাবে আমার দিকে কুদৃষ্টি দেয়, মনে হয় আমার সব কিছু আজকে ছি। আস্তে করে রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ম্যাম খাটের উপর থেকে উঠে এসে আমাকে সালাম করতে লাগলো। খুব ভালোই লাগছে, নিজের মাঝে একটা জামাই ফিল আসতেছে। আসো, আল্লাহর দরবারে আমাদের সুখী সংসারের জন্য 2 রাকাত নামাজ আদায় করে আমাদের সুখী সংসারের জন্য প্রার্থনা করি। আর ফেলতে পারলাম না ম্যামের কথা, যেহেতু আল্লাহর ইবাদতের প্রশ্ন। উজু করে এসে ম্যামের সাথে নামাজ আদায় করে নিলাম।
নামাজ শেষ করে সোফায় বসলাম, আর ম্যাম জায়নামাজগুলো গুছিয়ে সোজা আমার কাছে চলে আসলেন, আর আমার পাঞ্জাবির কলার টেনে নিয়ে আমাকে খাটের উপরে ছুঁড়ে মারলেন, আর সোজা আমার বুকের উপরে শুয়ে পড়লেন। ভালোবেসে তোকে দূরে হারাবো সে তো হবার নয় বেবি। ম্যাম, এতই যখন ভালোবাসেন তাহলে এভাবে রিভলভার টেকে আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করলেন কেন? ধুর বোকা, আমি জানি তুমিও মনে মনে আমাকে অনেকটাই ভালোবাসো। আর ওই গানটা নকল ছিল, খেলনা গান, 100 টাকা প্রাইস। তোমাকে ভয় দেখিয়েছি, এখন বুঝতে পারলে? আচ্ছা বাবু, এখন একটা পাপ্পি দাও তো। ম্যাম যখনই কিস করতে যাবে অমনি ম্যামকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। উঠে দাঁড়িয়ে আহাদের সামনে দুধের গ্লাসটা নিয়ে গেলাম। আচ্ছা বাবা, ওসব করতে হবে না, এই দুধটুকু খেয়ে নাও। কেন? আমি সব খাবো না ম্যাম। ম্যাম আমাকে ছেড়ে দিন, আমি সোফায় ঘুমাবো। আরে বোকা ছেলে, এটা নিয়ম। বাসরাতে সব স্বামীরই 1 গ্লাস দুধ খেতে হয়, না হলে সংসার সুখের হয় না। কি আর করব, নিয়ম যখন। রাজি হয়ে গেলাম। 1 গ্লাস দুধ গপগপ করে খেয়ে নিলাম, আর একটা বালিশ নিয়ে যেনা সোফায় যাব তখনই মাথায় টনক নড়ে উঠলো, মাথাটা ঘুরতে লাগলো। সামনে তাকিয়ে দেখলাম ম্যাম রুমের দরজাটা লাগিয়ে দিয়ে এসে আমার পাশে বসলেন। কেমন যেন পাগল পাগল লাগছে। হঠাৎ দিবার দিকে চোখ পড়তেই আমার কেমন যেন ভালো লাগে কাজ করতে লাগলো। ডিম লাইটের আলোটা যেন দিবার সৌন্দর্যটাকে আরো 1000 গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছে। কাজ হয়েছে তাহলে? নিজেকে সামলাতে পারলাম না, ম্যামকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম খাটের উপরে। আমিও আহাতকে বুকের মাঝে নিজের সকল ভালোবাসা দিয়ে আগলে নিয়ে এলাম। হঠাৎ টিপ টিপ করে চোখ খুলতেই নিজেকে নরম আর উষ্ণ কিছুর উপর অনুভব করলাম, আর নিচে তাকাতেই এক লাফে ছিটকে খাটের অন্য পাশে চলে গেলাম। আমি কি দেখছি, ম্যাম আর আমি সম্পূর্ণ লগ্নভাবে একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। আমার লাফ দেওয়ার ঠেলায় ম্যামও উঠে বসলেন। কি কি হয়েছে কি? ম্যাম, আমার ইজ্জত ডাকাতি করতে আপনার একটু গায়ে বাঁধলো না? আমি এখন কই যাব? আমার একমাত্র সম্বল আমার ইজ্জতটাকে আপনি কেড়ে নিলেন। ওর কান্না দেখলে খুব হাসি পাচ্ছে। ওর কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। বলে বাবা রে, আমার স্বামীর বুঝি খুব কষ্ট হচ্ছে। আচ্ছা কমিয়ে দিচ্ছি। কিভাবে? এভাবে। এই বলে আহাতকে খাটে ফেলে 2 জোড়া ঠোঁটকে 1 জোড়া করে দিলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। এখন হয়েছে মিস্টার? কষ্ট কি একটু কমেছে, নাকি আরো ভালোবাসতে হবে? না, হয়েছে, আর লাগবে না। চলো একসাথে গোসল করে আসি। একসাথে? হয়েছে, আর লজ্জা পাওয়ার অ্যাক্টিং করতে হবে না। সারা রাত তো ঘুমাতেই পারলাম না, আপনার দুষ্টুমিয়ে জ্বালাই। ম্যাম আমাকে টেনে সোজা ওয়াশরুমে চলে গেলেন। গোসল করে দুইজনেই চলে আসলাম নিচে নাস্তা করতে, আর খাবার টেবিলে বসে পড়লাম। বাবার সাথে সালাম আদান প্রদান করলাম, একটু টুকটাক কথা বললাম। খাবার খাওয়ার পর এক পর্যায়ে বাবা বলে উঠলেন, বাবা আহাত, দেখো আমারও বয়স হয়ে গেছে, আর দীপা একা কয়টার দিক সামালবে? মানে বলতে চাচ্ছি, তুমি এখন থেকে অফিসের বস হয়ে অফিস আর পরিবারের দায়িত্বটা নিয়ে নাও। সরি বাবা, বসের মেয়েকে বিয়ে করেছি বলে তাদের সম্পত্তি ভোগ করব, তাদের সব কিছুকে নিজের রাজত্ব করে নেব, এতটাও কুলাঙ্গার আমি না। আমি স্টাফে আছি, এটাই ঠিক আছে। আমি এখন যেমন চাকরি করছি ঠিক তেমনই আমি ভবিষ্যতেও করব। ম্যাম চাইলে অফিস করতে পারে। আসি বাবা, আমার খাওয়া হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গেল, তেমনটা না খেয়ে চলে আসলাম রুমে। আসলেই মা, তুই একটা খাঁটি হিরেকে চয়েস করেছিস। অন্য কোনো ছেলে হলেই অবশ্যই একটু বলার পরে রাজি হয়ে নিজে বস হয়ে যেত, নিমিষেই সম্পত্তি পাওয়ার জন্য লাফিয়ে পড়তো, কিন্তু আজ সেটা করেনি। তাই তো আমি আমার ডিয়ার স্টাফকে এত বেশি ভালোবাসি। তো বন্ধুরা, যাই হোক, আমাদের ভালোবাসা তো পূর্ণতা পেল। তো দোয়া করবেন আমি যেন আমার সততা দিয়ে এভাবে সারা জীবন কাটাতে পারি। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই বলবেন, আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।